আসসালামু আলাইকুম। আমি একটু সময় লাগবে মনে হয়। আচ্ছা, আমরা একটু বলবো। হ্যাঁ, আমি আজকে আপনাদের জন্য যেমন একটা ভালো লাগার দিন, আমার জন্য একটা ভালো লাগার দিন। প্রথমে শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহর কাছে, এত ব্যস্ততার মধ্যেও আপনাদের অবস্থা বিবেচনায় ইংরেজি প্রশ্ন দিনকে দিন কঠিন হওয়ার কারণে আমাদের ধারাবাহিক যে সেবা কার্যক্রমটা আছে তারই অংশ হিসাবে আমরা ইংরেজি গুরুত্বপূর্ণ টপিকের উপরে আরেকটা ফ্রি কোর্সের লঞ্চিং ক্লাসে আসতে পারলাম বলে আল্লাহর কাছে বা স্রষ্টার কাছে বলা ঠিক হয়নি, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। আমরা 2-3 মিনিট আপনাদের কিছু প্রশ্ন নিব, 2-3 মিনিট কিছু প্রশ্ন নিব। কারণ হচ্ছে আপনাদের এই বিষয়গুলো কিছু জানতে হবে, কিছু জানার আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের জন্য তৈরিকৃত লেকচার শিট, যেটা দিয়ে মূলত আমি পেইড বেসে পড়ানোর জন্য তৈরি করেছি। এবং একটু ক্লাসটা করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। প্রথম থেকে একটু জাস্ট 10-15 মিনিট একটু থাকলে ইনশাল্লাহ বোঝা যাবে। তার আগে আমাদের কি একটা প্রশ্ন করি, স্টেপ বাই স্টেপ প্রশ্নগুলো করলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে। আমরা আগামী 1.5 মাস 2 মাসের ভিতরে আমরা কি কি পড়বো এবং আমাদের এই টোটাল প্রসিডিউরটা কি হতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে, সবাই দেখতে পাচ্ছে কিনা? ফার্স্ট কোশ্চেন ইজ, সবাই দেখতে পাচ্ছেন কিনা, সবকিছু ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা একটু এসি লিখে দিব। এসি মানে হচ্ছে আপনাকে ঠান্ডা করার জন্য না, আপনাকে বলছে অল ক্লিয়ার। ওকে, প্রথম কোশ্চেনের উত্তর দিয়ে দিব আমরা সবাই। আমরা একটু ধৈর্য ধরবো যেন আমরা সবাই বিস্তারিত আলোচনা করে তারপরে আমরা যেতে পারি। ওকে, সাউন্ড নাই, সাউন্ড একজন বলছে সাউন্ড নাই। সাউন্ড কি আসলেই নাই? আমরা একটু বলবো, সাউন্ড কি আসলেই নাই নাকি সাউন্ড আছে? সাউন্ড নাই, সাউন্ড কি আসলেই নাই? তো আমার কাছে ফোন আছে, সাউন্ড আছে, সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত সবকিছু সাউন্ড ক্লিয়ার। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। তো একজনের যদি সমস্যা হয় সেক্ষেত্রে শোনারা বুঝতে হবে, ধরেন 1000 জন মানুষ আছে, সবার সমস্যা শুধু আপনার সাথেই, তাহলে আলটিমেটলি 1000 মানুষের সমস্যা না, সমস্যাটা কার? আপনার। এটা বুঝতে হবে। এখানে যেহেতু সবার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে, তাহলে আশা করা যায় যে আমরা সবাই শুনতে পাচ্ছি। ফার্স্ট কোশ্চেন ইজ ডান। সেকেন্ড প্রশ্ন, আমি যে কয়টা টপিক পড়াবো আপনাদের, হ্যাঁ যে কয়টা টপিক পড়াবো, মূলত যেই টপিকগুলো আপনারা নিজে পড়তে পারেন না, পড়লে বুঝেন না, বা যেখানে সুপার বেসিক দরকার, সুপার কনফিউশন আছে, ওই টপিকগুলো আপনাদেরকে দেখাবো আমি। এবং যদি আপনাদের ভালো রেসপন্স হয়, আপনারা জানেন, ব্যক্তিগতভাবে যারা চিনেন তারা জানেন কবির ভাই অলওয়েজ দেওয়ার জন্য পাগল। যদি ওইটা থাকে শেষ পর্যন্ত, তাহলে ইনশাল্লাহ আমি হয়তো এটা চলমান অনেক বেশি দিন রাখবো। আপনাদের যেই টপিক গুলাই পড়াবো, যে কয়টাই পড়েন, আপাতত আমার প্ল্যান হচ্ছে 1 মাস টানা আপনাদের সার্ভিস দেবো ইনশাল্লাহ। এই 1 মাস যদি সমপর্যায় এবং সেটা যদি গতিটা দীর্ঘ গতি হয়, সেক্ষেত্রে আমরা এটা আরেক মাস কনসিডার করবো, আরেক মাস চলমান রাখবো। সেটা যদি আমরা আরেক মাস যাচ্ছি, প্রয়োজন হলে 3 মাস চলমান রাখবো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, আমি যতটুকুই পড়াই না কেন, যতটুকুই কোর্সের অন্তর্ভুক্ত যেই টপিক গুলাই থাকুক না কেন, আপনারা কি চান? দেখেন, আমি বলি ফ্রেজ এন্ড ক্লজ আমি
শুধুমাত্র 1 ঘন্টার ভিতরে ফ্রেজ ক্লজ যা আছে সবকিছু পড়াতে পারবো। এখন যদি বলেন ভাই বেশি সময় হয়ে গেছে, তারপর আরো বলি, আমি টোটাল 5 মিনিটের মধ্যে ফ্রেজ এন্ড ক্লজ শেখাতে পারবো আপনাকে। আপনি পরীক্ষা আনসার করে আসতে পারবেন, কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন মাঝে মাঝে যদি প্রশ্নটা একটু উল্টাপাল্টা করে ফেলে। হঠাৎ করে সারা জীবন ধরে আপনি দেখছেন দেশি দেশি জিনিস, হঠাৎ করে আপনার সামনে খোলা জিনিস ধরে দিলে বা বিদেশি জিনিস ধরে দিলে, তখন আপনার কাছে মানে আপস এন্ড ডাউন লাগবে, উঁচা নিচা লাগবে। আলটিমেটলি আপনার বেসিক না থাকলে ঝামেলা হবে। আপনার সুপার বেসিকের জন্য আমাদের ছোট ছোট ক্লিপস ভিডিও দিয়ে থাকি আমি। আর যদি বেসিক সহ পড়াই, তাহলে একটা টপিকের জন্য আমি পেইড বেসে মূলত 4টা 5টা বা 6টা ক্লাস নিয়ে থাকি। আপনি যদি একদম বেসিক থেকে শূন্য থেকে ধরে ধরে শিখতে চান, সেক্ষেত্রে অফকোর্স ফ্রেজ এবং ক্লসের জন্য আমাদের মিনিমাম 4টা ক্লাস থাকবে, এটা হচ্ছে মিনিমাম। আমি আমার পেইড বেসে 5টা 6টা ক্লাসও নিয়ে থাকি, আপনাদের জন্য মিনিমাম 4টা ক্লাস লাগবে। এখন এত কিছু প্রশ্নের উত্তর না, প্রশ্নের উত্তর হচ্ছে আপনার শর্টকাট চান নাকি বেসিক সহ, BASICI। যদি বেসিক সহ চান তাহলে প্রত্যেকে একটু লিখবেন যে বেসিক। বেসিক সহ পড়লে আপনার ওই টপিক আপনার বেঁচে থাকা অবস্থায় আপনার 3 প্রজন্ম অন্য কোনো বই, অন্য কোনো টিচার, অন্য কোনো নোট বই, অন্য কোনো নোট খাতা, কোনো জীবনে কোনো কিছু পড়া লাগবে না যদি বেসিক সহ পড়া। আর শর্টকাট পড়লে পড়া লাগবে, কারণ শর্টকাটে 5 মিনিট আপনারা কি শেখাবো। তবে আমি 4 দিন একটা টপিক 1 ঘন্টা পড়ানোর পরে পরীক্ষায় 1 মিনিটে কিভাবে উত্তর করবে, এটা প্রত্যেক ক্লাসে আমি বলে দিই। কারণ পরীক্ষা তো আপনার 1.5 ঘন্টা পাবেন, 1 ঘন্টা পাবেন না, সবগুলো মিলে পান 1 ঘন্টা। আমরা একটু উত্তর করে দিব। ওকে, আমি একটু শুরু করে, অনেকে একটু বিরক্ত হতে পারছেন যে ক্লাস শুরু করেন তাড়াতাড়ি, ভালো লাগতেছে না, আমাদের ধৈর্য খুব কম, তো 4-5 মিনিটের বেশি পারি না আমরা, বা ধৈর্য কুলাই না যে কোনো বিষয়ের প্রতি। কিন্তু ইংরেজি বেলায় যেন এটা না হয়, তাহলে আমরা ধরা মারা দুইটি খাবো। এমন জায়গায় খাবো কাউরে বলতে পারবো না, কাউরে মানে সইতে পারবো না, শুধু উফ আহ শব্দ হবে। ঠিক আছে, আচ্ছা। সেকেন্ড ওয়ান হচ্ছে, এটার প্রশ্নের উত্তরটা পাইতে আমি কি ফোনটা একটু দিই প্লিজ। এটার উত্তর পাই কেন, বেসিক নাকি শুধু শর্টকাট? ওকে, সবাই তো বেসিক বলতেছেন, পরে তো থাকেন না, মানে ওই কি বলে ডায়াবেটিস রুগীদের মতো এই অবস্থা হয়ে যায়। আমি আশা করি আপনারা খুব ভালো থাকবেন ইনশাল্লাহ। ওকে, নেক্সট ওয়ান, 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন, আপনার আমার সম্পর্ক আসলে কোনো কন্ডিশনের সম্পর্ক না, স্রেফ একটা কিছুটা বাণিজ্যিক কিছুটা ভালোবাসার সম্পর্ক। কিন্তু আপনার সাথে ফ্রি বেসে 100% ভালোবাসার সম্পর্ক, এখানে কোনো বাণিজ্যিক সম্পর্ক নাই। কারণ আপনি তো আমার বিনিময়ে আপনার কাছ থেকে নোটে সিঙ্গেল বসে 1 টাকাও নিচ্ছেন। আপনারা জানেন হয়তো বা জানি না যে আমি অলরেডি আমাদের প্রাইমারি কোর্স এবং নিবন্ধন কোর্স, এখানে কয়েক হাজার ছেলে মেয়ে উপকৃত হয়েছে, আমরা ফ্রি কোর্স দিয়েছি আলহামদুলিল্লাহ। সেই ধারাবাহিকতা আবার আজকে আসলাম। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ধরেন আপনার এখানে আমি প্রচুর কথা বলবো, দেখবেন এই প্রত্যেকটা লাইনের সাথে দেখেন বলা আছে কনফিউশন ক্লিয়ার, সুপার কনফিউশন ক্লিয়ার, কাইন্ডস অফ ফ্রেজ, বিভিন্ন কিছু বলা আছে, মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজের কথা বলা আছে, তারপরে প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্ট করে বলা আছে, যেটার প্রত্যেকটার সাথে আপনার প্রচুর লিখতে হবে। এবং যদি প্র্যাকটিস করার জন্য এই ভাগটুকু পান, আপনারা চাইলে যদি চান তাহলে যেই ক্লাস হবে যতটুকু হবে এই ক্লাসের আমি পিডিএফটা দিয়ে দিব। তবে পিডিএফ এর জন্য কেউ ইনবক্সে নক দিতে পারবেন না। আমি ক্লাসের পরে 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে হয় আমাদের কবির ভাই পেজে অথবা BCS গার্ডিয়ানে আমি এটা দিয়ে দিব। কারণ আপনারা পিডিএফ দেওয়ার পরে ইনবক্স নষ্ট করে ফেলেন, যার বেতন হচ্ছে 6,000 টাকা ও বেতন দাবি করে 12,000 টাকা, যা আপনার একদিনে এত মেসেজ, গত 1 মাসে এত SMS আসে নাই। পিডিএফ অনেকে ডাউনলোড করতে পারেন না, এই জন্য তাদেরকে পেজ অথবা পিডিএফ দুইটাই যেন দেওয়ার অপশন থাকে, এটা আমরা একটু দেওয়ার চেষ্টা করব। এখন আমরা একটু বলবো যে আমরা কি যেই টপিকগুলো নিব, আমরা হয়তো 2, 4, 5, 10 টাকা লাগবে, আমরা 2, 4, 5, 10 টাকা লাগবে। আমরা পিডিএফটা যদি আমরা একটু প্রিন্ট করে নিতে পারি, তাহলে আমরা একটু লিখবো যে পিডিএফ চাই। একটু ধৈর্য ধরতে হবে, কেমন? পিডিএফ চাই, শেষ করে ফেলবো। ওকে, পিডিএফ চাই। ওকে,
এইবার যেটা আছে সেটা হচ্ছে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট বা হাম্বল রিকোয়েস্ট বা আপনার বলেন স্পেশাল রিকোয়েস্ট অথবা যেটাই বলেন বা আমার ভালোবাসার দাবি থেকে বলি, যারা আমরা ক্লাসটা করব তারা যেন প্রত্যেকেই অ্যাটলিস্ট 2 4 5 10 জনকে জানাই দিই এবং প্রত্যেকেই আমরা যেন ক্লাসটা শেয়ার করে দিই। এতে আমার যে উদ্দেশ্য যে সারা বাংলাদেশের মানুষ এই জিনিসটা জেনে যাবে, তারা আমাদের এই জিনিসটা পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, বিষয়টা এরকম না যে বলবো না যে ক্লাস শেয়ার না দিলে পিডিএফ দিব না। আমার ইচ্ছা যে প্রত্যেক ক্লাসে মিনিমাম 1K শেয়ার হোক এবং এই জিনিসগুলো মানুষ জেনে যাক। আগামী 2 মিনিটের ভিতরে আমি আশা করি যে এই জিনিসটা আমার পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ, যেন সবাই জানতে পারে। আপনার যদি আইডিতে শেয়ার করতে ভালো না লাগে আপনি আপনার মেসেঞ্জারে শেয়ার করতে পারেন, কিন্তু অ্যাটলিস্ট শেয়ার করলে হয় কি এই ক্লাসগুলো ফেসবুক কর্তৃপক্ষ মানুষের কাছে পৌঁছায় দেয়, আর আমি কাজ করছি মানুষের কাছে পৌঁছানোর জন্য। ঠিক আছে, সবকিছু রেডি থাকলে আমরা রেডি লিখে দিব 2 4 জনে এবং আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। এবং আমরা প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে একটু লিখে দিব। ওকে, জুতো লিখে দিব, জুতো 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 জুতো। রেডি? আমাদের এখনো 1K স্টুডেন্ট আসে নাই, দ্রুত যেন 1K চলে আসে। ওকে, ওকে। প্রথম কথা হচ্ছে আমাদের যে ফার্স্ট কোশ্চেন, আপনারা জানেন যে 46 BCS এও আমাদের এই একটা টপিক থেকে 3টা প্রশ্ন আসছে। একটা টপিক থেকে 3টা প্রশ্ন আসছে, 2টা প্রশ্ন আসছে ফ্রেজ থেকে আর একটা প্রশ্ন আসছে হচ্ছে আমাদের ক্লজ থেকে। 44 এর আগে যদি 46 এ যাই, সরি 46 এর আগে যদি 45 এ যাই, 45 এ ফ্রেজ থেকে প্রশ্ন আসেনি, 44 এ আসছে, 43 তে আসছে, 41 এ, অর্থাৎ 35তম BCS এর পর থেকে যতগুলা টপিক আছে একদম মোস্ট কমন, তার ভিতরে আমাদের এই ফ্রেজ এন্ড ক্লজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন হয়। এখন প্রশ্ন হচ্ছে ফ্রেজ শব্দের অর্থ কি সেটা আমরা একটু জানার আগে আমরা একটু লিখবো একটা এক্সাম্পল লিখবো। আমরা লিখলাম GIRL, গার্ল। গার্ল শব্দটা হচ্ছে কি বলেন তো? একটা ওয়ার্ড। এখানে কয়টা ওয়ার্ড আছে ভাই বলেন তো? একটা ওয়ার্ড আছে। এবার আমি গার্ল সম্পর্কে বা মেয়ে সম্পর্কে আমি আরো কিছু লিখব। মেয়ে সম্পর্কে আমি কি আরো কিছু লিখব। আমি লিখলাম আ ভেরি BEAUTIFUL বিউটিফুল টল গার্ল। আমি আরেকটু সুন্দর করে লিখি GIRL, যেভাবে লিখছি আপনি খাতায় এইভাবে লিখেন। তো গার্ল সম্পর্কে, মেয়ে সম্পর্কে আমরা আরেকটা তথ্য দিব, লিখলাম টল। মেয়েটা কেমন? লম্বা। মেয়ে সম্পর্কে আমরা আরেকটা তথ্য দিব, কি বলুন তো? মেয়েটা কেমন? বিউটিফুল, BEAUTIFUL বিউটিফুল। মেয়েটা কেমন বিউটিফুল? খুবই বিউটিফুল, খুবই বিউটিফুল। কয়জন মেয়ের কথা বলছি আমরা? একজন মেয়ের কথা বলছি। খুব ভালো করে লক্ষ্য করেন, আ ভেরি বিউটিফুল গার্ল, আ ভেরি বিউটিফুল গার্ল। খুব মনোযোগ দিয়ে দেখেন, আ ভেরি বিউটিফুল গার্ল, একটা খুবই সুন্দরী লম্বা মেয়ে। একজন খুবই সুন্দর, একটা শব্দটা বলা উচিত না মেয়েদের বেলায় বা ছেলেদের বেলায়, মানুষের বেলায়। একজন খুবই লম্বা সুন্দরী মেয়ে। এখানে যদি আপনি গুনেন, একটা ওয়ার্ড, 2টা ওয়ার্ড, 3টা ওয়ার্ড, 4টা ওয়ার্ড, 5টা ওয়ার্ড আছে। টোটাল কয়টা ওয়ার্ড আছে ভাই বলেন তো? 5টা ওয়ার্ড আছে। খুব মনোযোগ দিয়ে দেখেন, আমি ঠিক নিচে আবার লিখতেছি, আ ভেরি বিউটিফুল গার্ল, GIRL গার্ল was going to school। আমরা ঠিক এইভাবে লিখব এবং এই জায়গায় একটা আন্ডারলাইন করে দিব, এই জায়গায় একটা আন্ডারলাইন করে দেব এবং ফ্রেজের সংজ্ঞাটা আমরা শিখবো এখান থেকে। আমরা যদি লক্ষ্য করি, 1টা 2টা 3টা 4টা 5টা ওয়ার্ড আছে আমাদের এখানে। 1টা 2টা 3টা 4টা 5টা, টোটাল 5টা ওয়ার্ড আছে। এই 5টা ওয়ার্ডের ভিতরে আমাদের কোনো ফাইনিট ভার্ব নেই। কি নেই বলেন তো? ফাইনিট ভার্ব নেই। আমাদের এখানে 5টা ওয়ার্ড আছে, আমাদের কোনো ফাইনিট ভার্ব নেই। এখন প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ ফাইনিট ভার্ব?
যেহেতু আপনাদেরকে শূন্য থেকে একদম বেসিক থেকে শুরু করিনি, টপিক ভিত্তিক শুরু করেছি, ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব চেনার একটু আয় বলি। আই, জি, পি এই তিনটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। আইতে হচ্ছে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম, জিতে হচ্ছে জেরান্ড, আর পিতে হচ্ছে পার্টিসিপল। এই তিনটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। এই তিনটার বাহিরে পৃথিবীতে যত ভার্ব আছে সব হচ্ছে ফাইনিট ভার্ব। তার মানে আমরা একটু লক্ষ্য করি যে এই জায়গাটার ভিতরে আমাদের কোনো ফাইনিট ভার্ব নাই। যদি নন ফাইনিট ভার্ব থাকতে পারতো, কোনো আপত্তি নেই, কিন্তু ফাইনিট ভার্ব নাই। আইতে ইনফিনিটিভ, জিতে জেরান্ড, পিতে পার্টিসিপল। পার্টিসিপল তিনটা প্রকার ভেদ আছে, জেরান্ড ইনফিনিটিভেরও প্রকার ভেদ আছে তিনটা। তাহলে আমরা ওইটা আলোচনা না গেলাম। এই তিনটা বাদে পৃথিবীতে যত ভার্ব আছে এটা গণনা করা যাবে না, কারণ পৃথিবীতে কাজের অভাব নেই, সুতরাং পৃথিবীতে ভার্বের অভাব নেই, প্রায় আনকাউন্টেবল, কাউন্টলেস। তাহলে আমরা সব যেহেতু কাউন্ট করতে পারবো না, এই জন্য শুধু আনকাউন্ট মানে আমাদের নন ফাইনিট ভার্ব গুলোকে আইডেন্টিফাই করে ফেললাম। নন ফাইনিট ভার্ব কয়টা বলেন তো? তিনটা। নন ফাইনিট ভার্ব কয়টা? তিনটা। বাকি পৃথিবীর যা আছে সবগুলা কি? ফাইনিট ভার্ব। ওকে, তার মানে আমাদের এই জায়গায় কোনো ফাইনিট ভার্ব নেই, এই জায়গায় কোনো কি নেই? ফাইনিট ভার্ব নেই। এবার আমরা এইখানে একটা ভার্বকে দাগায় ফেলবো, ওয়াজ। ওয়াজ হচ্ছে ভার্ব। ওয়াজ হচ্ছে কি বলেন তো? ভার্ব। তাহলে এবার একটু লক্ষ্য করেন, ফ্রেজের সংজ্ঞা বলবো। ক্যামব্রিজ ডিকশনারিতে উল্লেখ আছে, ফ্রেজ শব্দটাকে যদি আপনি সার্চ দেন, লেখা আছে ফ্রেজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট আর ইউজ টুগেদার। ফ্রেজ হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি যেগুলো একসাথে ব্যবহার করা হয় টু পার্টিকুলার মানে টু ডিফাইন আ পার্টিকুলার মিনিং, অথবা হুইচ হ্যাজ আ পার্টিকুলার মিনিং, যার একটা কি আছে বলেন তো? নির্দিষ্ট অর্থ আছে। এটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারিতে ফ্রেজ শব্দটা সার্চ দিলে এই অর্থটুকু পাবেন। বিখ্যাত গ্রামারিয়ান পিকেডি শঙ্করের আমাদের সরকারের একটা বই আছে, এ টেক্সট বুক ইংলিশ, গ্রামার কম্পোজিশন এন্ড ট্রান্সলেশন। এই বইয়ের উনি সংজ্ঞায় বলেছেন, ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজ হচ্ছে কতগুলা শব্দের সমষ্টি, দ্যাট ডাজ নট কমপ্লিট সেন্স, যেটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, কন্টেন ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্ব থাকে না, এন্ড সাবজেক্ট, এবং সাবজেক্ট থাকে না। তার মানে আমাদের প্রশ্ন হচ্ছে, গ্রামারিয়ানদের মত নিলাম এবং আমাদের ডিকশনারি থেকে মত নিলাম। এবার আমি আমার মতো করে বলি, ফ্রেজ হচ্ছে কতগুলা শব্দ বা ওয়ার্ড যেখানে কোনো ফাইনিট ভার্ব থাকবে না এবং সাবজেক্ট থাকবে না। তবে কখনো কখনো সাবজেক্ট থাকতেও পারে, কিন্তু কখনোই সেখানে ফাইনিট ভার্ব থাকবে না। লিখেন না, আমি আবার বলবো, ফ্রেজ হচ্ছে কতগুলা ওয়ার্ডের সমষ্টি যেখানে সাধারণত সাবজেক্ট ও ফাইনিট ভার্ব থাকে না, সেটা একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসাবে কাজ করে। এইটা খুব মজার বিষয় যে ফ্রেজ একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসাবে কাজ করে। ঠিক এই জায়গাটা দেখেন, এই জায়গাটার ওয়াজটা হচ্ছে ভার্ব। বলেন এই জায়গার ওয়াজটা কি বলেন তো? ভার্ব। ভার্বের সাবজেক্ট হিসাবে কে বসে? নাউন বসে। এই টোটাল অংশটুকু, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওয়ার্ড, এই টোটাল সাবজেক্ট, এই টোটাল পাঁচটা ওয়ার্ড মিলে এখানে নাউনের কাজ করেছে, মানে একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচের কাজ করেছে না। মানে এখানে টোটাল পাঁচটা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ হয়েছে, এই ফ্রেজটা নাউনের কাজ করেছে। আমরা জানি নাউন হচ্ছে 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতরে একটা পার্ট অফ স্পিচ। তার মানে টোটাল ডেফিনিশনটা এবার আমি নোট করে দিব, আপনারাই লিখবেন। ওকে, খাতায় লিখেন, খাতায় লিখেন। খাতায় লিখেন, ফ্রেজ হলো কতগুলো ওয়ার্ডস এর সমষ্টি যেখানে সাধারণত সাবজেক্ট ও ফাইনিট ভার্ব থাকে না। যেখানে সাধারণত সাবজেক্ট ও ফাইনিট ভার্ব থাকে না এবং একটি সিঙ্গেল পার্ট অফ স্পিচ হিসাবে কাজ করে।
কাজ করে। এইবার উদাহরণ হিসেবে ওই এক্সাম্পলটা লিখবেন যে আ ভেরি বিউটিফুল টল গার্ল। ইহা একটি ফ্রেজ, ইহা একটি ফ্রেজ, ইহা একটি ফ্রেজ। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই। এই এতটুকু লিখা হলে আমরা ডান লিখে দিব, এতটুকু লিখা হলে ডান লিখে। আমি একটু আবার বলছি, ফ্রেজ হলো কতগুলো ওয়ার্ডের সমষ্টি যেখানে সাধারণত সাবজেক্ট ও ফাইনিট ভার্ব থাকে এবং একটি এবং একটি সিঙ্গেল পার্ট অফ স্পিচ হিসাবে কাজ করে। উদাহরণ হিসাবে আমরা আ ভেরি বিউটিফুল টল গার্ল, আ ভেরি বিউটিফুল টল গার্ল। কেন আমাদের এটা নাউন, এটা ফ্রেজ? কারণ এখানে কি নাই ভাই বলেন তো? কারণ এখানে কি নাই? কারণ এখানে কোনো ফাইনিট ভার্ব নাই। ওকে, পরে একটা নোট লিখেন, একটা নোট লিখবেন, একটা নোট লিখবেন, নোট লিখবেন। নোটে লিখবেন ফ্রেজে কখনো কখনো সাবজেক্ট থাকতেও পারে। লেখেন ফ্রেজ, ফ্রেজে কখনো কখনো সাবজেক্ট থাকতেও পারে, কিন্তু কখনোই ফাইনিট ভার্ব থাকবে না, ফাইনিট ভার্ব থাকবে না। একটা উদাহরণ, আপনাদের এই ক্লাসটা শেষ হওয়ার পরে আপনারা কি করবেন বলেন তো? ক্লাসটা শেষ হওয়ার পরে মনে করেন যে আপনি কারোর সাথে দেখা করতে যাবেন অথবা কিছু একটা করবেন। লেখেন এক্সাম্পল, দা ক্লাস বিং ওভার, ক্লাসটা শেষ হওয়ার পরে দ্য স্টুডেন্টস ওয়েন্ট হোম, বাড়ি চলে গিয়েছিল। খুব মনোযোগ দিয়ে দেখেন। এখন এই আন্ডারলাইন পার্টটুকু আপনাকে বলছে যে এইটুকু আসলে কি। দ্য ক্লাস বিং ওভার, ক্লাস শেষ হওয়ার পরে দ্য স্টুডেন্টস ওয়েন্ট হোম, ছাত্রছাত্রীরা বাড়ি চলে গেছে। তা আপনি কি ওই যে পড়লেন ফ্রেজে কখনো সাবজেক্ট ভার্ব থাকবে না, বিষয়টা এরকম না। কখনো কখনো সাবজেক্ট থাকতেও পারে। এই যে দা ক্লাস হচ্ছে এখানে সাবজেক্ট। এখন এটা কিন্তু একটা ফাইনিট ভার্ব না, নন ফাইনিট ভার্ব। ফ্রেজে নন ফাইনিট ভার্ব থাকতেই পারে, কোনো ব্যাপার না। ফ্রেজে নন ফাইনিট ভার্ব থাকতেই পারে, কোনো ব্যাপার না। ওকে, ফ্রেজে কখনো কখনো সাবজেক্ট থাকতেও পারে কিন্তু কখনোই ফাইনিট ভার্ব থাকবে না। উদাহরণ হিসেবে কি বললাম? দ্য ক্লাস বিং ওভার, ক্লাস শেষ হওয়ার পরে দ্য স্টুডেন্টস ওয়েন্ট হোম, বাড়ি চলে গিয়েছিল। দ্য স্টুডেন্টস ওয়েন্ট হোম, বাড়ি চলে গিয়েছিল। ওকে, প্রথম ক্লাসটা করেন, অ্যাটলিস্ট কতটা বেসিক থেকে আপনাকে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আপনি এরপর একটু ঘুমাবেন, এরপর আপনি চিন্তা করবেন যে আপনি এর আগে আপনার জীবদ্দশায় এত বেসিক সহ ডেভেলপমেন্ট সহ আপনার ফাংশন সহ ক্লাস করেছেন কিনা। যদি উত্তর হয় ইয়েস তাহলে কন্টিনিউ করবেন, যদি উত্তর হয় না তাহলে অবশ্য যেখানে মন চায় সেখানে করবেন, কোনো সে নেই আমার। এই ফ্রি ক্লাসগুলো ধারাবাহিক হবে, আপনার ধারাবাহিকভাবে কেমনে হবে? কারণ আপনি তো নিজেই ধারাবাহিক না। ফ্রি ক্লাসগুলো আমরা বলেছি অলরেডি আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করবে, এবং আমরা বলেছিলাম সবাইকে একটু শেয়ার দিয়ে দিতে। 259 জন শেয়ার করেছি, সবাই একটু শেয়ার দিয়ে। এতটুকু লেখা হয়ে গেল আমার মনে হয়। চলেন এখান থেকে বিগত বছরে কেমন প্রশ্ন হয়েছে এটা একটু দেখার চেষ্টা করি। আপনি এতক্ষণের আলোচনা যদি বুঝে থাকেন তাহলে এটা করেন। 1 নাম্বার কোশ্চেনটা একটু করে ফেলেন। হোয়াট ইজ ফ্রেজ? ফ্রেজটা কি? বলে রাখা ভালো, ফ্রেজ শব্দটা নাউন, কিন্তু এই শব্দটা ভার্ব হিসাবে ব্যবহৃত হতে পারে। এবার একটা প্রশ্ন ছিল 46-এ যে নিচের কোন ওয়ার্ডটি না ভার্ব হিসাবে ব্যবহৃত হতে পারে? ফ্রেজ শব্দটা ভার্ব হিসাবে ব্যবহৃত হতে পারে। প্রমাণ, আপনি ক্যামব্রিজ ডিকশনারিতে ফ্রেজটা সার্চ দিবেন, তাহলে দেখবেন হয়ে যাবে। বলছে এ গ্রুপ অফ ওয়ার্ডস হতেই পারে টু এক্সপ্রেস সার্টেন আইডিয়া, নির্দিষ্ট আইডিয়া প্রকাশ করার জন্য ব্যবহৃত হতে পারে। মোটামুটি ধারণা ঠিক আছে, দেখি আমরা আরো পাই কিনা, আরো ক্লিয়ার পাই কিনা।
নাউন্স এন্ড ভার্বস না, ফ্রেজ মানে নাউন্স এন্ড ভার্বস, এই কথা আমি কোথাও বলিনি। নাউন্স এন্ড অ্যাডজেক্টিভ এটাও আমি কোথাও বলিনি। ডি নাম্বার, আ গ্রুপ অফ রিলেটেড ওয়ার্ড, সংশ্লিষ্ট কতগুলো ওয়ার্ড ইউজড ব্যবহৃত হয় এজ এ সিঙ্গেল পার্ট অফ স্পিচ, এখানে পার্টস হবে না, এজ এ সিঙ্গেল পার্ট অফ, একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হয়। তাহলে আনসার কোনটা দাঁড়ালো বলেন তো? ডি নাম্বার। আনসার কোনটা বলেন তো? ডি নাম্বার। এই প্রত্যেকে উত্তর করবেন, উত্তর না করলে কিন্তু বোঝা যাবে না, উত্তর করবেন একটু প্রত্যেকে, কেমন? সবাই একটু উত্তর করতে হবে। সবাই একটু উত্তর করতে হবে, কেউ যেন বসে না থাকে, তাহলে আপনি হেরে যাবেন, ঠিক মানে আপনি ধরা পড়ে যাবেন, আপনি খুব বেশি উপকৃত হতে পারবেন না, কেমন? দ্রুত করে দেই, ক্লাসটা অনেক ভালো লাগছে, ওকে থ্যাংক ইউ। ডি নাম্বার, এটা যদি বুঝে থাকেন 2 নাম্বার আনসার করতে চাই আমরা, 2 নাম্বার উত্তর করতে চাই। এই প্রশ্নটা বিগত বছরের প্রশ্ন, আসা প্রশ্ন। কোশ্চেন নাম্বার 2 বলছে ওয়ান ফাইন মর্নিং। কোশ্চেন নাম্বার 2, ওয়ান ফাইন মর্নিং। একটু যদি আপনাদের দিকে তাকাই, ওয়ান ফাইন মর্নিং, এখানে কয়টা শব্দ আছে ভাই? 3টা শব্দ আছে। বলেন কয়টা শব্দ আছে? 3টা শব্দ আছে। এখন বলেন তো 3টা শব্দের ভিতরে কোথাও কি কোনো ফাইনিট ভার্ব আছে? কোথাও শুধু ফাইনিট ভার্ব নেই। তবে এটার নাম কি বলেন তো? ফ্রেজ। বলেন এটার নাম কি? ফ্রেজ। ক্লোজ, আমরা ক্লোজের অধ্যায় পড়াবো, ক্লোজে আমাদের কি থাকতে হবে? অফকোর্স ফাইনিট ভার্ব থাকতে হবে। আচ্ছা, ইডিয়ম কি? ফ্রেজ এবং ইডিয়মের ভিতরে একটা পার্থক্য আছে। ফ্রেজ মানে হচ্ছে ডিরেক্টলি অর্থ প্রকাশ করবে, ইডিয়ম মানে হচ্ছে ডিরেক্টলি অর্থ প্রকাশ করবে না, ইনডিরেক্টলি অর্থ প্রকাশ করবে। যেমন লেট দ্য ক্যাট বি আউট, বা এরকম একটা সেন্টেন্স ছিল আমাদের 46 বিসিএস এ, ঠিক আছে? এরকম একটা সেন্টেন্স ছিল। তারপরে আমাদের ধরেন আর একটা এক্সাম্পল এরকম, যেমন বিট অথবা বিট অ্যারাউন্ড দ্য বুশ, বিট অ্যারাউন্ড দ্য বুশ, এটা মানে কি? প্রহার করো মানে গুল্ম বা ছোট গাছপালার চারপাশে, এটার অর্থ এটা না। বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে কি বলেন তো? ঠিক মানে পয়েন্টে কথা না বলা, পয়েন্টে কথা না বলে আজে বাজে বকা। তারা ফ্রেজের অর্থ ডিরেক্টলি অর্থ দিবে, আর ইডিয়ম অর্থে একটা দেয়া থাকবে, ওটা দিয়ে অন্য অর্থ প্রকাশ করা হবে। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ফ্রেজ এন্ড ইডিয়ম। বোঝানো গেল? ওকে, 2 নাম্বার পেয়ে গেলাম আমরা। 3 নাম্বার ওয়ার্ডটা আমরা একটু নিজে চেষ্টা করব। দেখেন কি বলা আছে, কি বলা হয়েছে আমরা একটু দেখতে চাই। 3 নাম্বার কোশ্চেন, একটু সবাই উত্তর করবো আমরা। এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজ নট মেক আ কমপ্লিট সেন্স এন্ড ডাজ নট কন্টেন আ ফাইনিট ভার্ব। এই সংজ্ঞাটা হুবহু আমাদের পিকেডি সরকারের বইতে দেয়া আছে। ওটা কি বলা হয়? সেন্টেন্স বলা হয় না। না, সেন্টেন্স তো অবশ্যই সেন্টেন্সে আমাদের কি ডাজ নট মেক এ কমপ্লিট সেন্স, সেন্টেন্স হইতে হলে অবশ্যই কমপ্লিট সেন্স থাকতে হয়, তার মানে সেন্টেন্স হয় না। এটা উত্তর হয় ফ্রেজ, নট ইডিয়ম, নট ক্লজ। উত্তর কি বলেন তো? ফ্রেজ। ওকে, এই আলোচনা যদি এতক্ষণ বুঝে থাকেন, তাহলে এই 4 নাম্বার কোশ্চেনটা আপনি নিজে করবেন, এটা আর আমি করে দেব না। দ্রুত কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4, দ্রুত। ওকে, তার মানে আমরা দেখি হোয়াট ইজ ট্রু অ্যাবাউট আ ফ্রেজ। বলছে ফ্রেজ সম্পর্কে কোনটা সত্য? ইট ইজ ইনকম্পিটেবল উইথ ক্লাস, না এটা না। ইট ফর্মস আ কমপ্লিট সেন্টেন্স, না। ইট ইজ সিনোনিমাস উইথ ক্লজ, ক্লজ এর না। ইট এক্সপ্রেস আ সিঙ্গেল আইডিয়া। সঠিক উত্তর কোনটা বলেন তো? এ নাম্বার। এতক্ষণ পর্যন্ত যারা একটু ধৈর্য ধরেছিলেন, এখন বলতে পারবেন যে এত ডিটেল ভাই কেন পড়াবো? ভাই এত ডিটেল তো কেন পড়ার তোর দরকার নেই। প্রশ্ন হচ্ছে এত ডিটেল পড়ার দরকার আছে কেন? তারপরের প্রশ্নের উত্তর এই জায়গায় দরকার আছে, কারণ আপনি ইংরেজি তো এমন টপিকটা সাধারণ জ্ঞান না,
যে ন্যাটো সদস্য এখন আছে 30 জন, 1 বছর পরে একজন বাড়ছে, সুইডেন ফিনল্যান্ড বাড়ছে, ইজ ইকুয়াল টু 32 জন হয়েছে। G77 এর সদস্য ছিল 134 জন, লাস্টে জিম্বাবুয়ে বাড়ছে, এটা অনেকেই জানে না, এই জন্য উত্তর করে নাই। তো এটা তো 135 জন হয়ে গেছে। এটা তো এইরকম না, ইংরেজি একটা টপিক একবার ভালো করে পড়লে মোটামুটি 30 বছর পর্যন্ত ওই টপিকে আর অন্য কোথাও কোনো কিছু করা লাগে না। বলছে কনফিউশন ক্লিয়ার, খুব মনোযোগ দিয়ে দেখেন। বলছে কনফিউশন ক্লিয়ার, খুব মনোযোগ দিয়ে দেখেন। একটা সেন্টেন্স দিয়েছি আমি, থিঙ্ক কেয়ারফুলি, মনোযোগ সহকারে ভেবে দেখিও, বিফোর ইউ ডু সামথিং, কোনো কিছু করার পূর্বে। বলেছে হেয়ার দ্য আন্ডারলাইন পার্ট ইজ, এখানে আন্ডারলাইন অংশটুকু কি? দ্রুত উত্তর করে ফেলেন তো, দেখি পারেন কিনা। থিঙ্ক কেয়ারফুলি, এই অংশটুকু আসলে কি? Think carefully, a subordinate clause, the principal clause, a phrase, তারপরে not a clause, a verb clause। দ্রুত উত্তর করেন, দ্রুত উত্তর করেন। দ্রুত উত্তর চাই। যারা যেটা বুঝবেন এটা উত্তর দেন। একজন ই নাম্বার দিছে তো আপনিও ই নাম্বার দিবেন, বিষয়টা এরকম না। একজন সি নাম্বার দিছে তো আপনিও সি নাম্বার দেন। আপনি এতক্ষণের আলোচনা থেকে যেইটা বুঝছেন ওইটা উত্তর দিবেন। আপনি এতক্ষণের আলোচনা থেকে যেইটা বুঝছেন সেটা উত্তর দিবেন, ঠিক আছে? উত্তর বললাম, দেখেন এক একজন এক এক উত্তর দিচ্ছেন। খুবই গুরুত্বপূর্ণ পড়া, সুপার কনফিউশন ক্লিয়ার। দেখেন লেখা আছে সুপার কনফিউশন ক্লিয়ার। আপনার এতক্ষণের আলোচনা আপনাকে বেচতে দিতে পারে যদি আপনার এই অংশটুকু না জানেন। ওকে, কি বলা আছে? থিঙ্ক কেয়ারফুলি বিফোর ইউ। বলছে এখানে একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড আছে, খুব ভালো কথা। এ সাবঅর্ডিনেট ক্লজ, আমরা ক্লজ সম্পর্কে আলোচনা করিনি। সাবঅর্ডিনেট ক্লজ হইতে হলে আমাদের সিএম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব লাগে। সিএম মানে ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। ক্লজ মার্কার ভিতরে কনজাংশন যা আছে সবকিছু পড়তে পারে। আ প্রিন্সিপাল ক্লজ, ওকে। আবার বলা আছে নট এ ক্লজ, আবার এ ভার্ব ক্লজ, আ ফ্রেজ। ম্যাক্সিমাম উত্তর আমরা এইটা দাগাইছি। কেন? কারণ আমাদের এই জায়গায় থিঙ্ক শব্দটা আছে, কিন্তু আমরা এতক্ষণ আলোচনায় কি বলেছি ভাই? একটা সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয়, বলছে থিঙ্ক কেয়ারফুলি, চিন্তা করিও, বিফোর ইউ ডু সামথিং, যদি কোনো কিছু করার পূর্বে। কোন সেন্টেন্স? বলতে ইম্পারেটিভ সেন্টেন্স। এর পূর্বে তো ইউ এমনিতেই আছে। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে, কিন্তু এর পূর্বে কি আছে? ইউ আছে। তারা সাবজেক্ট প্লাস ভার্ব হয়ে গেল। এতক্ষণ যে আলোচনা করলাম যে আমাদের ফাইনিট ভার্ব থাকা যায় না, থিঙ্ক তো ফাইনিট ভার্ব, তার মানে এটা আ ফ্রেজ, এটা না। এটার উত্তর হচ্ছে এই যে এটা, দা প্রিন্সিপাল ক্লজ। ক্লজ অফ দ্য আমরা আলোচনা করব। ক্লজে একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকে, ফ্রেজে যেটা থাকে না ক্লজে সেটা থাকে। তার মানে আমাদের একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনিট ভার্ব আছে, এটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, নট এ ফ্রেজ। এতক্ষণের আলোচনাটুকু আমাদের মডার্ন ট্রেডিশনাল গ্রামার পর্যন্ত ঠিক ছিল। এতক্ষণের আলোচনা পর্যন্ত আমাদের ট্রেডিশনাল গ্রামার পর্যন্ত ঠিকঠাক ছিল। চলেন এইবার সুপার কনফিউশন ক্লিয়ার। দেখেন এই কনফিউশন থেকে প্রশ্ন আসছে 44 BCS এ। এই প্রশ্নটা আসছে আমাদের সুপার কনফিউশন, এই প্রশ্নটা আসছে আমাদের 44 BCS এ। 44 BCS এর প্রশ্ন কি বলা আছে বলেন তো? সিটিং হ্যাপিলি দা চিকেন লেট এগস, মানে খুব আরামে বসে মুরগিটা ডিম পারছিল আর কি। এখন প্রশ্ন হচ্ছে এই সিটিং হ্যাপিলিটা আসলে কি দাঁড়ালো? একটু এতক্ষণে আলোচনা থেকে বুঝবেন। এরপরে আমি একটা নোট লিখে দেবো, দুইটা স্পেশাল নোট লিখবো। এরপরে আলোচনাটুকু দেখবেন, আমি দুইটা স্পেশাল নোট লিখবো। দ্রুত লেখেন। সুপার কনফিউশনের আমাদের এই কোশ্চেনটা একটু দেখেন। সিটিং হ্যাপিলি, দ্রুত লেখেন ভাই।
একটু সবাই চাই যে আনসার কোনটা। ভাই পিডিএফ কিছু না, আপনি ক্লাস করেন, ক্লাসের পরে ক্লাস করেন, আপনাদের ক্লাস করাটা ইম্পর্টেন্ট। পিডিএফ কি করে পাবেন এটা ক্লাসের ভিতরে এটা জিজ্ঞাসা করিয়েন না, ক্লাসের পরে আমি এমনিতেই দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। ডি নাম্বার, খুব মনোযোগ দিয়ে দেখেন, এখানে একটা নোট লিখবো আমরা, নোট থেকে প্রশ্ন আসবে। দেখেন সিটিং শব্দটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, আর হ্যাপিলিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এখানে হ্যাপিলিটা কি বলেন তো? অ্যাডভার্ব। তার মানে দেখেন তো আমাদের এই যে একটা দুইটা কয়টা ওয়ার্ড আছে এখানে বলেন তো? দুইটা ওয়ার্ড আছে। খুব মনোযোগ দিয়ে দেখেন, এখানে নোট বানাবো। একটা, এখানে একটা, এখানে একটা, 1 এবং 2, তাহলে কয়টা ওয়ার্ড আছে? একটা দুইটা ওয়ার্ড আছে যেখানে কোনো ফাইনিট ভার্ব নেই। তার মানে ওয়ার্ডের সমষ্টি এবং ফাইনিট ভার্ব নেই, ওটাকে আমরা কি বলছি? ফ্রেজ বলছি। অপশন দেখেন তো, কোঅর্ডিনেট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, নাউন ক্লজ। অপশনে ও আচ্ছা, আবার আমি এটা ফ্রেজ রাখছি এবং ম্যাক্সিমাম ছেলে মেয়ে এটা ফ্রেজের উত্তর করছেন। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে কি, সব থেকে বড় কথা হচ্ছে 44তম বিসিএস এই ফ্রেজের এই অংশটুকু ছিল না, ফ্রেজের এই অংশটুকু ছিল না। যদি ফ্রেজের এই অংশটুকু থাকতো তাহলে আমরা দেখতাম, কিন্তু অপশনে ফ্রেজের এই অংশটুকু ছিল না, এটা আমি অতিরিক্ত দিয়েছি আপনাদের বোঝানোর জন্য। যেটা বলতে চাচ্ছিলাম, আমরা ক্যামব্রিজ ডিকশনারিতে সার্চ দিবেন, মডার্ন ইংলিশ গ্রামারে দুই প্রকার ক্লজ আছে, একটা হচ্ছে ফাইনিট ক্লজ আর হচ্ছে নন ফাইনিট ক্লজ। ফাইনিট ক্লজে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকে যেটা টেন্স নির্দেশ করে, আর নন ফাইনিট ক্লজে নন ফাইনিট ভার্ব থাকে যেটা সাধারণত টেন্স নির্দেশ করে না। আমি কি বোঝাইতে পারলাম? তার মানে হলো মডার্ন গ্রামার অনুসারে নন ফাইনিট ক্লজ নামে ক্লজ আছে যেখানে আমাদের কি থাকবে না বলেন তো? সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকবে না। তাহলে ট্রেডিশনাল গ্রামার অনুসারে আমরা যেটাকে ফ্রেজ বললাম, ট্রেডিশনাল গ্রামার অনুসারে আমরা যেটাকে ফ্রেজ বললাম, মডার্ন গ্রামার অনুসারে ওটাকে নন ফাইনিট ক্লজ বলা হয়, নন ফাইনিট ক্লজ বলা হয়। আর নন ফাইনিট ক্লজ গুলা সাধারণত ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ হয়। কারণ এখানে মূল ক্লজ কোনটা? এই যে এটা সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, এটা হচ্ছে কি বলতো? ফাইনিট। সাবজেক্ট প্লাস ভার্ব, এটার নাম কি? প্রিন্সিপাল ক্লজ। তাহলে বাকি যেটা থাকে ওটার নাম কি? সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। এই কারণে উত্তর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এইবার বলেন, মডার্ন গ্রামারের ব্যবহার না জানলে এখন আর সব ক্ষেত্রে আপনি উত্তর করতে পারবেন না, বিশেষ করে এই প্রশ্ন উত্তর করতে পারছিলেন না। এই জন্য আমরা যখন আলোচনা করব যেখানে লাগবে ঠিক ওইখানে মডার্ন গ্রামার ইউজ করে ব্যবহার করা শিখবো ইনশাল্লাহ। বোঝানো গেল? তাহলে এইবার আমরা দুইটা নোট লিখবো, এইবার আমরা দুইটা নোট লিখবো। 1 নাম্বার নোট লিখেন, নন ফাইনিট ক্লজ, ব্র্যাকেটে লিখবেন এমজি, এমজি মানে মডার্ন গ্রামার অনুসারে ক্লজ এ সাবজেক্ট ও ফাইনিট ভার্ব থাকে না, ফাইনিট ভার্ব থাকে না, বরং নন ফাইনিট ভার্ব থাকে, নন ফাইনিট ভার্ব থাকে ও টেন্স নির্দেশ করে না, করে না। এই ক্লজগুলো কোনগুলো বলেন তো? নন ফাইনিট ক্লজ। এই ক্লজগুলো সাবঅর্ডিনেট অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে স্পেশাল নোট 1। স্পেশাল নোট 2 দিবেন, ফ্রেজ হইতে হলে কমপক্ষে দুইটা শব্দ লাগবে। ফ্রেজ হতে হলে কমপক্ষে দুইটা ওয়ার্ড লাগবে। ফ্রেজ হতে হলে
কমপক্ষে দুইটা ওয়ার্ড লাগবে। ফ্রেজ হতে হলে কমপক্ষে দুইটা ওয়ার্ড লাগবে। ফ্রেজ হতে হলে কমপক্ষে দুইটা ওয়ার্ড লাগবে। এতটুকু যদি লিখা হয় তাহলে আমরা একদম ডান লিখে দিব। এতটুকু লিখা হলে আমরা একটু ডান লিখে দেব। তার মানে আমরা এতক্ষণের আলোচনায় ফ্রেজ কি, আমাদের যত কনফিউশন আছে, এর বাহিরে আগামী 30 না আগামী 50 বছরে এর বাহিরে প্রশ্ন আসবে না ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। সবার লেখা হলো? ওকে। 2 নাম্বার, চলেন এইবার হচ্ছে আমরা কাইন্ডস অফ ফ্রেজ। খুব মনোযোগ দিয়ে দেখেন, আমাদের বিভিন্ন প্রকার ফ্রেজ আছে। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, কনজাংশন ফ্রেজ, ইন্টারজেকশন ফ্রেজ। মোটামুটি 8 প্রকার, 9 প্রকার, 10 প্রকার ফ্রেজ পর্যন্ত পাওয়া যায়। 9 প্রকার বা 10 প্রকার ফ্রেজ পর্যন্ত পাওয়া যায়। কিন্তু পরীক্ষার জন্য মূলত আমাদের এই 4টা ফ্রেজ থেকে প্রশ্ন হয়েছে। যার 1 নাম্বার ফ্রেজ থেকে এইবার 46 BCS 1 নাম্বার ফ্রেজ থেকে প্রশ্ন হয়েছে, এবং আমাদের এই প্রিপোজিশনাল ফ্রেজ থেকে প্রশ্ন হয়েছে এই 4 নাম্বার প্রশ্ন, সরি অ্যাডজেক্টিভ ফ্রেজ থেকে প্রশ্ন হয়েছে এই 2 নাম্বার ফ্রেজ থেকে প্রশ্ন হয়েছে। 2 নাম্বার প্রশ্ন হয়েছে, কিন্তু 2 নাম্বার এবং 4 নাম্বার ভিতরে অনেক ঝামেলা আছে। আমরা আপনাদের জন্য মূলত এই 4টা ফ্রেজ পড়াবো অ্যাটলিস্ট 2 দিন ইনশাল্লাহ। 4টা ফ্রেজ পড়াবো। খুব মনোযোগ দিয়ে খাতায় লিখবেন নাউন ফ্রেজ। খাতায় লিখবেন কি বলেন তো? নাউন ফ্রেজ। খাতায় লেখেন নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ লেখার পরে আমরা একটা কথা লিখব। নাউন ফ্রেজ লেখার, নাউন ফ্রেজটা কি এটা একটু ডেফিনিশন লিখব। শুধু আপনি নাউন ফ্রেজ খাতায় লিখেন, তারপরে নোট কি করবেন ওটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমাদের একটা বিখ্যাত গ্রামার বই আছে, হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। বইটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, এই বইয়ের লেখক রিনেন মার্টিন যেই সংজ্ঞাটা দিয়েছেন নাউন ফ্রেজের, ওখান থেকে আমি বলে তারপরে আমি আমার মতো করে সাজাবো। A noun phrase is a group of words that does the work of a noun. খুব মনোযোগ দিয়ে দেখেন, রিনেন মার্টিন সাহেব বলছে a noun phrase is a group of words. একটা নাউন ফ্রেজ হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি। that does the work of a noun. আমি কি বুঝাইতে পারলাম? that do the work of noun, অর্থাৎ উনি যেটা বলার চেষ্টা করলেন নাউন ফ্রেজ হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি যেটা নাউনের কাজ করে। ওকে, তাহলে আমি আমার মতো করে এইবার বলবো নাউন ফ্রেজ কি। আমরা জানি নাউন এজ এ, সরি নাউন ফ্রেজ আমরা যদি ছোটবেলায় পড়ি, ছোটবেলায় একটু পড়ছি আমরা যে নাউন কোথায় কোথায় বসতে পারে। নাউন কোথায় কোথায় বসতে পারে আমরা ছোটবেলায় পড়েছি না? আপনারাও পড়ছেন যে নাউন আমাদের ভার্বের সাবজেক্ট হিসাবে বসতে পারে, নাউন ভার্বের অবজেক্ট হিসাবে বসতে পারে, প্রিপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে নাউন ফ্রেজ হয়, অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন ফ্রেজ হয়, নাউন হয়। তারপরে আমাদের ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। পড়ছি না? কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসতে পারে বা নাউন ফ্রেজ বসতে পারে। এই নাউনের ব্যবহারগুলো পড়েছি। শুধু একটা কথা মনে রাখবেন, নাউন ফ্রেজ যা, নাউনও তা। নাউন যে কাজ করতে পারে নাউন ফ্রেজও সেই একই কাজ করতে পারে। রিনেন মার্টিন সাহেব এটাই বলছেন। কতগুলো ওয়ার্ডের সমষ্টি নাউন ফ্রেজ। আমরা কি বলছিলাম? ফ্রেজ হইতে কমপক্ষে 2টা শব্দ লাগবে। নাউন ফ্রেজ হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি যেটা মূলত নাউনেরই কাজ করে। তার মানে আপনি নাউন ফ্রেজ যে খাতায় লিখলেন, নাউন ফ্রেজ খাতায় লিখার পরে আপনি শুধু এইটা লিখবেন, যেখানে যেখানে নাউন বসতে পারে বা যে যে কাজ নাউন করতে পারে নাউন ফ্রেজ ঠিক সেখানে সেখানে বসতে পারে বা ঠিক সেই কাজ করতে পারে। নাউন ফ্রেজ খাতায় লিখছেন, লিখার পরে আপনি এই লাইনটুকু লিখবেন। সবাই লিখেন, এই লাইনটুকু লিখবেন যে যেখানে 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 নাউন বসতে পারে বা নাউন কাজ করতে পারে
কাজ করতে পারে ঠিক সেখানে সেখানে নাউন ফ্রেজ বসে বা কাজ করে, বসে বা কাজ করে, বসে বা কাজ করে, ঠিক সেখানে সেখানে নাউন ফ্রেজ বসে বা কাজ করে। না আপনাদের শর্টকাট পড়াইতে হবে, শর্টকাট পড়াইলে আপনাদের সংখ্যা আরো বাড়তো। আপনারা যেভাবে চাইবেন আমি কিন্তু ঠিক সেইভাবে আমি বলছিলাম, কিন্তু আমি ফ্রেজ এবং ক্লজ আমি কিন্তু এক ক্লাসে পড়াইতে পারবো তো অবশ্যই, আমি 10 মিনিটও পড়াইতে পারবো আমি, এবং ভিডিওতে 6 মিনিট পড়াই। কিন্তু এই বেসিকের ক্লাসে আপনাদের আগ্রহ খুব কম পাচ্ছি। আপনাদের অলরেডি 691 জন চলে আসছে। ক্লাস শেষ করে দিব, বলেন ক্লাস শেষ করে দিব। যেখানে যেখানে নাউন কাজ বসতে পারে বা নাউন কাজ করতে পারে ঠিক সেখানে সেখানে নাউন ফ্রেজ বসতে পারে বা নাউন ফ্রেজ কাজ করতে পারে। বুঝতে পারলাম? ওকে চলেন। ওকে, নাউন ফ্রেজের বেলায় আমরা একটু আগেই বলেছি যে নাউন কি কি কাজ করতে পারে। প্রথম কাজ হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। নাউনের কাজ হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করেছি। 1 নম্বর পয়েন্ট লিখেছে পজিশন অথবা ফাংশন অফ নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ এজ এ সাবজেক্ট। ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসতে পারে। বলেন ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসতে পারে। এই 4টা এক্সাম্পল আছে, এই 4টা এক্সাম্পলই আমি ফাংশনাল ইংলিশ মহিউদ্দিন এন্ড কাসেম স্যারের বই থেকে নেওয়া হয়েছে। আমার কাছে বইটা আছে মনে হয়, আপনারা চাইলে পড়তে পারেন, দেখতে পারেন। এই 4টা এক্সাম্পলই আমি মহিউদ্দিন এন্ড কাসেমের এই টেক্সট বুকে ফাংশনাল বই থেকে নেওয়া হয়েছে। আপনারা চাইলে যদি রেফারেন্স খুঁজেন তাহলে করতে পারেন। এটা বোঝানোর জন্য খুব মনোযোগ দিয়ে দেখেন। এই জায়গার ভার্বটা কোনটা বলেন তো? ফোক। এখানে আমাদের কি বলেন তো? ক্যান নট বেয়ার। এই জায়গায় ভার্ব কোনটা বলেন তো? ইজ। এই জায়গায় ভার্ব কোনটা বলেন তো? ইজ। খুব মনোযোগ দিয়ে দেখেন। আমরা এই ভার্বটাকে আন্ডারলাইন করে ফেললাম। তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। এবার আমরা একটু দেখার চেষ্টা করলাম যে 1টা 2টা 3টা 4টা, এখানে কয়টা ওয়ার্ড আছে বলেন তো? 4টা ওয়ার্ড আছে। এই 4টা ওয়ার্ড যেখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, তার মানে এটা একটা ফ্রেজ। এই ফ্রেজটা কি হিসাবে বসছে? ভার্বের সাবজেক্ট হিসাবে বসছে। এখন ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসতে পারে? নাউন বসতে পারে। তার মানে ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসতে পারে। ইজ ইকুয়াল টু এখানে বার্ডস অফ এ ফিদা, এটা হচ্ছে কি? নাউন ফ্রেজ। পরবর্তী এক্সাম্পলটা যদি আমরা বলি, ফ্লেশ এন্ড ব্লাড ক্যান নট বিয়ার উইথ সাচ এন ইনসাল্ট। রক্ত বংশের গড়া মানুষ এরকম অপমান সহ্য করতে পারে না। আমার বলা হয়েছে 1টা 2টা 3টা ওয়ার্ড আছে। আমাদের এই যে 3টা ওয়ার্ড আছে, এখানে কোনো ফাইনাইট ভার্ব আছে না? কোনো ফাইনাইট ভার্ব নেই। ফাইনাইট ভার্ব নেই, আমাদের 3টা ওয়ার্ড আছে। আমরা বলছি মিনিমাম 2টা ওয়ার্ড লাগবে। ফ্রেজেতে কয়টা ওয়ার্ড লাগবে শোনারা? মিনিমাম 2টা ওয়ার্ড লাগবে। আচ্ছা আমাদের এখানে কয়টা ওয়ার্ড আছে? 3টা ওয়ার্ড আছে। এই যে ক্যান নট বেয়ার, এই ভার্ব ফ্রেজের পূর্বে বসছে, ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে। তাহলে একটু আগেই বলেছি ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসতে পারে? নাউন বসতে পারে। আবার তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসতে পারবে? নাউন ফ্রেজ বসতে পারবে। সুতরাং ফ্লেশ এন্ড ব্লাড হচ্ছে নাউন ফ্রেজ। আচ্ছা, এর পরবর্তীতে আমরা একটু দেখার চেষ্টা করি। টু ফাইন্ড ফল্ট ইজ ইজি। দোষ খুঁজে বের করা খুবই সহজ। ওকে, তাহলে এই সেন্টেন্সে ভার্ব কোনটা? ইজ। তাহলে 1টা 2টা 3টা ওয়ার্ড আছে। আমরা এখানে দুইটা বলতে পারি। এটাকে যদি ইনফিনিটিভ ধরে এটা আরেকটা ওয়ার্ড। যদি একদম আলাদা আলাদা করি, 1টা 2টা 3টা ওয়ার্ড আছে। যদি দুইটাকে ফাইনাইট ভার্ব, এটাকে নন ফাইনাইট ভার্ব ধরি, তাহলে এটি 2টা ওয়ার্ড ধরতে পারি আমরা। তাহলে আমরা ধরবো 3টা ওয়ার্ড আছে। ধরেন এখানে কোনো ফাইনাইট ভার্ব আছে না? ফাইনাইট ভার্ব নেই। এখন ফ্রেজে তো নন ফাইনাইট ভার্ব থাকতেই পারে, কোনো আপত্তি নেই, থাকতেই পারে। ফ্রেজে তো নন ফাইনাইট ভার্ব থাকতেই পারে, কোনো আপত্তি নেই। তার মানে আমাদের এই যে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে আমার এতটুকু বসলো। ইনফিনিটিভ ফ্রেজটা বললো, মনে রাখবেন ইনফিনিটিভ ফ্রেজ ভার্বের সাবজেক্ট হিসেবে এবং অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ হিসেবে বসে। তো ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে, এইজন্য এটার নাম নাউন ফ্রেজ। আবার হি ইজ গোয়িং হোম ইজ আনসার্টেন, তার বাড়ি যাওয়াটা অনিশ্চিত। এটা ভার্ব কোনটা ভাই বলেন তো? ইজ। ভার্ব কোনটা? ইজ। তাহলে হি ইজ গোয়িং হোম 1টা 2টা 3টা ওয়ার্ড আছে। কয়টা ওয়ার্ড আছে? 3টা ওয়ার্ড আছে। ভার্বের সাবজেক্ট হিসেবে বসে। কার সাবজেক্ট? ভার্বের সাবজেক্ট হিসেবে বসে। বলেন ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। যেখানে নাউন বসতে পারে সেখানে নাউন ফ্রেজ বসতে পারে। ইজ ইকুয়াল টু এটা হচ্ছে নাউন ফ্রেজ। বোঝানো গেল? দেখেন এই জায়গা থেকে প্রশ্ন কেমন হয়েছে।
সর্বশেষ যে আমাদের 46 বিসিএস প্রশ্ন আসছে, ঠিক এই জায়গায় 46 বিসিএস এ কেমন প্রশ্ন আসছে দেখেন। আমরা ভার্ব কে আন্ডারলাইন করি, ভার্ব হচ্ছে এই যে দেখেন ভার্ব, তার মানে একটা দুইটা তিনটা ওয়ার্ড আছে। কয়টা ওয়ার্ড ভাই বলেন তো? তিনটা ওয়ার্ড আছে। এই তিনটা ওয়ার্ড কার বস, তিনটা ওয়ার্ড মিলে কি হয়? ফ্রেজ হয়। তিনটা ওয়ার্ড মিলে কি হয়? ফ্রেজ হয়। এখানে কি কোনো ফাইনাইট ভার্ব আছে? না, ফাইনাইট ভার্ব নেই। এখানে কি কোনো ফাইনাইট ভার্ব আছে? না, এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই। তো ফাইনাইট ভার্ব যদি না থাকে তাহলে নন ফাইনাইট ভার্ব থাকতে পারে ইজ ইকুয়াল টু ফ্রেজ। ভার্বের সাবজেক্ট হিসেবে কি বসছে? নাউন বসতে পারে, আর নাউনের জায়গায় বসতে পারে কি? নাউন ফ্রেজ। সুতরাং আনসার কি বলেন তো? নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ না, ভার্বাল ফ্রেজ না, অ্যাডভার্বাল ফ্রেজ না। 46তম বিসিএস এর প্রশ্ন হচ্ছে নাউন ফ্রেজ। আচ্ছা, এর পরবর্তীতে আমরা এই যে প্রশ্নটা দেখব, টু উইন আ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন, দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ এ ড্যাশ। 41তম বিসিএস এর প্রশ্ন আসছে। এই সেন্টেন্সটা হুবহু রিনেন মার্টিনের বই থেকে নেওয়া আছে। আপনাকে যদি দেখাই, আমার দেখা ভুল নাও হতে পারে, রিনেন মার্টিনের বইয়ে এই লাইনটা হুবহু বলা আছে। আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দেখা যাচ্ছে কিনা জানি না। ঠিক আপনি দেখেন, এই যে লাস্টে দেখেন, টু উইন আ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে আপনাদের কিছু কিছু বই থেকে হুবহু সেন্টেন্স উঠায় দেয়। আমি ইংরেজি কমন বানানোর জন্য বলছি না। কিছু কিছু বই আছে ইংরেজি, ওখান থেকে প্রশ্নকর্তারা প্রশ্ন সেট করেন। পিগেডি সরকারের বই, তারপর হচ্ছে আমাদের পিসি দাসের বই এবং রিনেন মার্টিনের বই, এরকম গুরুত্বপূর্ণ কিছু বই যেখান থেকে প্রশ্ন বেশিরভাগ যদি সেট করা হয় ওখান থেকে সেট করা, নাহলে বিগত বছরের প্রশ্ন সেট করা হয়। ওকে, আমরা চলি দেখি, আমরা একটু দেখার চেষ্টা করি কি হয়। টু উইন আ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন বলছে, ইজ হচ্ছে ভার্ব। ইজ হচ্ছে কি ভার্ব? তাহলে একটা দুইটা তিনটা চারটা, ধরেন চারটা ওয়ার্ড আছে। এই চারটা ওয়ার্ড কার? ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে। ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসে? নাউন বসে। ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসতে পারে? নাউন ফ্রেজ বসতে পারে। উত্তর কোনটা বলেন তো? নাউন ফ্রেজ। ওকে, আচ্ছা, এর পরবর্তী কোশ্চেন নাম্বার 3 বলছে, কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট ইজ নট ইজি। এ দেখেন, ইজ হচ্ছে ভার্ব। ইজ হচ্ছে কি বলেন তো ভাই? ভার্ব। তার মানে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ধরেন আরো 10টা ওয়ার্ড থাকুক, আমাদের কোনো আপত্তি আছে না। কমপক্ষে দুইটা হলে ফ্রেজ, অতিরিক্ত যত মন চায় তত। সেখানে কিন্তু ফাইনাইট ভার্ব থাকা যাবে না। সেখানে কি থাকা যাবে না? ফাইনাইট ভার্ব থাকা যাবে না। তার মানে এটা একটা ফ্রেজ। ফ্রেজটা কোথায় বসছে? ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে। ভার্বের সাবজেক্ট হিসেবে যদি বসে তাহলে সেটা কি হয়? সেটা নাউন ফ্রেজ হয়। ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসে, ভার্বের সাবজেক্ট হিসেবে যেখানে নাউন বসতে পারে ঠিক সেখানে নাউন ফ্রেজ বসতে পারে। উত্তর কি বলেন তো? নাউন ফ্রেজ। ওকে, পরবর্তী কোশ্চেন আমরা আপনারা নিজেরা করবেন। এই কোশ্চেনটা আর আমি করব না। ওকে, দ্রুত 4 নাম্বার। এই বই সব ইংলিশে লেখা, আপনি পড়তে পারবেন। আপনি ক্লাস করেন, আমার আর কিচ্ছু লাগবে না। আপনার কিচ্ছু লাগবে না। আমি ক্লাসে আসলে আপনার এইরকম, আমি যখন কথা বলি তখন এরকম 24-25টা বই আমার মাথায় থাকে ভাই। এটা ক্লাস করেন, কষ্ট করে আপনি পড়বেন না। এরকম বহু উদাহরণ পাইছি। আর আমি তো বললাম, অলরেডি 3বার বললাম। ওকে, তাহলে এবার বলেন তো, আনসার করেন সবাই দ্রুত। এতক্ষণ আলোচনা করলাম, এবার শুধু আপনি উত্তর করবেন। আপনার উত্তর চাই। রিকোয়ার্স একটি ভার্ব, তাই টু রাইট ওয়াইল এখানে নাউন ফ্রেজ। ওকে, এই তো আপনারা পারছেন। ওকে, এই ক্লাসগুলা কিন্তু পরবর্তীতে আপনি পেজে খুঁজে পাবেন না। সুতরাং আপনি আপনার পরবর্তীতে যারা ক্লাসগুলো আবার করতে চান তারা নিজের আইডিতে শেয়ার দিয়ে রাখেন। আমাদের পেজে এত পোস্ট করা হয়, পরবর্তীতে কিন্তু আপনি পাবেন না। নাউন ফ্রেজের কিছু স্ট্রাকচার আছে, প্রত্যেকটা বইতেই দেয়া আছে। মইনুদ্দিন কাসেম স্যারের বইটা তো অনেকগুলো স্ট্রাকচার দেয়া আছে, আমি চেষ্টা করব দেওয়ার জন্য। তবে সাধারণত এটা নাউন ফ্রেজের শেষে সাধারণত নাউন থাকে, প্রত্যেকটা জায়গায় সাধারণত নাউন থাকে। নাউন ফ্রেজের শেষে নাউন থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, দ্য সেন্ট্রাল পার্ট অফ এ নাউন ফ্রেজ ইজ মেইনলি এ। তো নাউন ফ্রেজ কার কাজ করে? নাউনের কাজ করে। দ্য সেন্ট্রাল পার্ট অফ এ নাউন ফ্রেজ, নাউন ফ্রেজের সেন্ট্রাল পার্ট কি বলেন তো? নাউন ফ্রেজের সেন্ট্রাল পার্ট কি? মূল অংশটা কি? নাউন। তাহলে যদি অ্যাডজেক্টিভ ফ্রেজের বা
সেন্ট্রাল পার্ট অফ এন অ্যাজেটিভ ফ্রেজ। অ্যাজেটিভ ফ্রেজের সেন্ট্রাল পার্ট কি? অ্যাজেটিভ। অ্যাডভার্ব ফ্রেজের সেন্ট্রাল পার্ট কি? অ্যাডভার্ব। ঝামেলা শেষ। ওকে, এর পরবর্তী এখানে আমরা আরো 2-4টা প্রশ্ন আছে। এই যে আপনার চার্মিং গার্ল, তার মানে আমাদের শেষে কি আছে? নাউন আছে। আমাদের অনেকগুলো স্ট্রাকচার আছে এরকম নাউন ফ্রেজ গঠন করার। যেমন আমাদের এরকম ডিটারমিনার প্লাস অ্যাজেটিভ প্লাস নাউন, এটা দিয়ে নাউন ফ্রেজ গঠন হয়। আবার যেমন কিট এন্ড কিন লেখেন, কিট এন্ড কিন, নাউন প্লাস এন্ড প্লাস কনজাংশন প্লাস এন্ড, এরকম অনেকগুলো স্ট্রাকচার আছে। এটা আসলে মুখস্থ করার দরকার নেই, এতে মাথা নষ্ট হয়। আলটিমেটলি এরকম প্রশ্ন হয় না। আপনি শেষে যদি নাউন দেখবেন তাহলে নাউন ফ্রেজ দেখবেন, তাহলে আর কিছু লাগবে না। একটা প্রশ্ন আপনার জন্য করে রাখলাম। এই প্রশ্নটা হচ্ছে কি বলে, টু রিড নিউজ পেপার ইজ গুড আ হ্যাবিট, ইজ আ গুড হ্যাবিট। তার মানে এটাও দেখেন আপনার সেম ইজ ভার্ব, এতটুকু হয়ে গেল। যারা এতক্ষণ ক্লাস করছেন একদম মন থেকে বলেন, আমাকে খুশি করার জন্য বলিয়েন না, আপনার কথাই না হার্ড হলেও আমি ক্লাস দেবো, টেনশন নেই। একদম সুন্দর করে যারা বুঝতে পারছেন তারা একটু বলেন তো যে আলহামদুলিল্লাহ। একদম সুন্দর করে যারা বুঝতে পারছেন তারা আলহামদুলিল্লাহ। আমি স্বীকার করেন না করেন, এতটা এইভাবে ঠিক ধরে ধরে আপনি এর আগে কোনোদিন ক্লাস করেননি, কারণ সম্ভব না। এখন করবেন, কারণ এখন ক্লাসটা নিয়ে নিচ্ছে অনলাইনে, এখন করবেন, আবার অন্য জায়গায় পাবেন ইনশাল্লাহ। এখন করবেন। আমরা পরবর্তী 2 নাম্বার নাউন ফ্রেজ এজ এন অবজেক্ট অফ ট্রানজিটিভ ভার্ব, এটা নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের একটু ফিডব্যাক চাই, চাইবো। হ্যাঁ, ওকে। দুনিয়া এখন তো সেই দুনিয়া না। ওকে, ভালো বলছেন আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি কি অ্যাডমিশন বেচ পড়ান না কেন? অ্যাডমিশন বেচ পড়াবো কেমনে? ইংরেজি বেচেই তো আমি জব প্রার্থীদের বেচে সময় দেওয়া হয় না। দেখেন আমি আপনাকে বলি, যেমন আগামী 10 তারিখ থেকে 47তম বিসিএস প্রিলিমিনারির জন্য ইংরেজি নতুন বেচ শুরু হচ্ছে, ইংরেজি সাহিত্য এবং গ্রামার। এক নাম্বার, অলরেডি আমাদের গ্রামার বেস চলতেছে একটা। 2 নাম্বার, তারপর হচ্ছে আমাদের ইংরেজি রিটেন বেস 3 নাম্বার, তারপরে রিটেন পূর্ণাঙ্গ বেস 4 নাম্বার, 47তম আমাদের কি বলেন তো প্রিলি বেচ 5 নাম্বার। একটা মানুষ বেচ যদি 5টা পড়া না, বাকি থাকবে কি? এরপরে টোটাল এই বিষয়টা সম্পাদনা করা, সবকিছু দায়িত্ব দেখভাল করা, তারপরে টুকটাক মানে সবকিছু মিলে আর অ্যাডমিশন পড়ানোর সময় হয়ে ওঠে না। তবে আমার বেচগুলোতে প্রচুর অ্যাডমিশন স্টুডেন্ট থাকে, আমার বেচগুলোতে প্রচুর অ্যাডমিশন স্টুডেন্ট থাকে। কারণ আমি একদম ইংরেজি এবিসিডি থেকে ধরা হয়, ইংরেজি পড়ানো শুরু করে এবিসি থেকে। আমার জীবনে ফ্রেজের ক্লাস, এর আগে দনহাসের এরকম ক্লাস, এখন দেখবেন, এখন আবার অনলাইনে দেখবেন কিছুদিন পরেই ইনশাল্লাহ। ওকে, 2 নাম্বার আমরা করি নাউন ফ্রেজ এজ এন অবজেক্ট অফ ট্রানজিটিভ ভার্ব। আমরা কি পয়েন্ট আলোচনা করব? নাউন ফ্রেজ এজ এন অবজেক্ট অফ ট্রানজিটিভ ভার্ব। তাহলে প্রথম কাজটা করব আমরা এই ট্রানজিটিভ ভার্ব নিয়ে। এটা যদি না জানি তাহলে আমরা এই নিয়মটা জানবো না। নাউন ফ্রেজ এজ এন অবজেক্ট অফ ট্রানজিটিভ ভার্ব, এই ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা জানবো না। এই জন্য আমরা প্রথমে ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে 1 মিনিট একটু জেনে দিব ইনশাআল্লাহ। 1 মিনিট একটু জেনে নিব। ওকে, ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে, আমরা একটু খাতায় একটু লিখে নিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। খাতা একটু লিখে নিব, বুঝতে সুবিধা হবে। ওকে, খাতা একটু লিখে নিব, বুঝতে সুবিধা হবে। একটু লিখে নেন ট্রানজিটিভ ভার্ব, TRANSITIV, ট্রানজিটিভ ভার্ব। লিখবেন সকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কর্ম কি বলেন তো? কর্ম শব্দের অর্থ হচ্ছে অবজেক্ট, OBJECT, অবজেক্ট। আর স মানে হচ্ছে আছে বা বিদ্যমান থাকা। তার মানে বাংলা দিয়ে দেখো আপনি ইংরেজি বুঝে যান। স মানে কি আছে বা বিদ্যমান থাকা, আর কর্ম মানে হচ্ছে অবজেক্ট। তার মানে যেই সকল ভার্বের অবজেক্ট আছে ওই সকল ভার্বকে কি বলা হয়? যেই সকল ভার্বের অবজেক্ট আছে ওই সকল ভার্বকে কি বলা হয়? ট্রানজিটিভ ভার্ব বলা হয়। ঝামেলা শেষ। 2টা এক্সাম্পল লিখবো। অবজেক্ট কি করে পাওয়া যায় এটা আমরা একটু দেখবো। যেমন হি রিডস আ বুক, সে বই পড়ে। আবার আই সো হিম, আমি তাকে দেখেছিলাম। এই 2টা এক্সাম্পল দিব আমরা। মনে রাখতে হবে এই যে ভার্ব আছে, ভার্ব, এই ভার্বকে যদি হোয়াট অথবা হুম, হোয়াট অথবা কি বলেন তো হুম, বাংলায় একটু লিখে নিতে পারেন
কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয়, হোয়াট অথবা হুম অথবা কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয়, তখন ওটাকে অবজেক্ট, যদি উত্তর পাওয়া যায় ওটাকে অবজেক্ট বলা হয়। যেমন হি রিডস আ বুক, সে বই পড়ে। প্রশ্ন করেন হোয়াট ডাজ হি রিড, সে কি পড়ে, সে বই পড়ে, উত্তর পাওয়া যায়। এই জন্য এইটার নাম হচ্ছে কি অবজেক্ট, আর এই ভার্বটার নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আই স হিম, আমি তাকে দেখছিলাম। এখন প্রশ্ন করেন যে আমি কাকে, হুম ডিড আই সি, আমি কাকে দেখেছিলাম, আমি তাকে দেখেছিলাম। হুম দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। এই জন্য হুমটা হচ্ছে কি ভাই বলেন তো, এই জন্য হিমটা কি হচ্ছে অবজেক্ট। অবজেক্টের প্রকারভেদ আছে, এটা আমরা আলোচনা করতে গেলাম না। একটু খেয়াল করেন তো, তার ভার্বের অবজেক্ট পাওয়া যাবে কি দিয়ে, হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করে ভার্বকে, অথবা কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে। ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, ওটার নাম হচ্ছে অবজেক্ট। যদি কোনো ভার্বের অবজেক্ট থাকে, ওটার নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আরেকটা সহজ বলি, যদি ভার্বের পরে ইট ব্যবহার করা যায়, যদি ভার্বের পরে ইট ব্যবহার করা যায়, ওটার নাম ট্রানজিটিভ ভার্ব। যদি ভার্বের পরে ইট ব্যবহার না করা যায়, ওটা আমরা অন্যদিন আলোচনা করবো, এটা দরকার নেই। এখন ভার্বের পরে ইট ব্যবহারটা কেন করলাম ভাই, ভার্বের পরে ইট ব্যবহারটা কেন করলাম, এটা হচ্ছে প্রশ্ন। তো আমরা ইট দ্বারা অবজেক্টকে রিপ্লেস করতে পারি। ইট দ্বারা কি বলেন তো, অবজেক্টকে রিপ্লেস করতে পারি। হি রিডস ইট, সে ইহা পড়ে। খুব ভালো করে দেখেন, আই স ইট, আমি ইহা দেখেছিলাম। অবজেক্টকে ইট দ্বারা রিপ্লেস করা যায়, বোঝানো গেল? তার মানে ভার্বের পরে যদি ইট ব্যবহার করা যায়, ওটার নাম ট্রানজিটিভ ভার্ব। এইবার আমরা নিয়মে চলে যাব। আমি আশা করি হয় স্ক্রিনশট দিয়ে রাখছেন অথবা লিখে রাখছেন, হয় স্ক্রিনশট দিয়ে রাখছেন অথবা লিখে রাখছেন। এইবার আমরা আমাদের নিয়মে চলে যাব, মূল নিয়মে চলে যাব। 2 নাম্বার কি বলছে ভাই, নাউন ফ্রেজ এজ এন অবজেক্ট অফ ট্রানজিটিভ ভার্ব। তার মানে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসে। খুব মনোযোগ দিয়ে দেখেন, 2টা এক্সাম্পল লিখে রাখছি আপনাদের জন্য। হি লাইকস টু প্লে, হি লাইকস টু প্লে টেনিস। এই যে এখানে লাইকস হচ্ছে ভার্ব, একটা দুইটা তিনটা ওয়ার্ড আছে ধরেন, তাহলে আমাদের এই হি লাইকস ইট ব্যবহার করতে পারেন না। হোয়াট ডাজ হি লাইক, সে কি পছন্দ করে, টু প্লে টেনিস, টেনিস খেলতে। তার মানে এই অংশটুকুর নাম কি বলেন তো ভাই, নাউন ফ্রেজ। অপশনে নাউন ফ্রেজ না থাকলে ইনফিনিটিভ ফ্রেজ দেখাবেন, অপশনে নাউন ফ্রেজ না থাকলে ইনফিনিটিভ ফ্রেজ দেখাবেন। আমি আগেও বলেছি, ইনফিনিটিভ ফ্রেজ সাবজেক্ট হিসেবে এবং অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ হিসেবে বসে আমাদের। তার মানে এটা হচ্ছে নাউন ফ্রেজ। আবার দ্য পুর ক্যান হার্ডলি কিপ বডি অ্যান্ড সোল টুগেদার, গরিবেরা একসাথে সবকিছু মানে একসাথে করতে পারে না। দেখেন তো, এই যে কিপের পরে ইট ব্যবহার করে দেন, কিপ ইট। তার মানে একটা দুইটা তিনটা ওয়ার্ড আছে, 4টা ওয়ার্ড আছে, 4টা ওয়ার্ড মিলে আমরা কি হয়, ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে। এই জন্য আমাদের কি বলেন তো, এটার নাম কি বলেন, নাউন ফ্রেজ। তার মানে নাউন ফ্রেজ ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে বসতে হবে। বেসিক টুকু কি, ট্রানজিটিভ ভার্বটুকু চিনতে হবে, এরপরে শর্টকাট কি, ইট ব্যবহার করতে হবে। চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে প্রশ্নটা, এটা আমরা একটু দেখার চেষ্টা করব। এই প্রশ্নটা আমি একটু আগে টাইপ করছি, তো একটু আগেই টাইপ করলাম, কিন্তু আমি প্রশ্নটা বিগত বছরের প্রশ্ন, তো আমি আসলে সালটা লিখতে ভুলে গেছি। একটু দেখার চেষ্টা করছি, দাঁড়ান 1 মিনিট। আপনারা এটা উত্তর করে ফেলেন তো, আপনারা এটা উত্তর করে ফেলেন। কয়েকটা জায়গার বিগত বছরের প্রশ্ন লেখা, আপনারা এটা উত্তর করেন, আমি আপনাদের একটু দেখাই। উত্তর করেন সবাই। আচ্ছা, সবাই যা ভালোবাসা যাচ্ছেন, ভালোবাসা নিচ্ছে, সমস্যা নেই। ক্লাস আপনারা বুঝতে পারলে আমার সার্থকতা। নাউন ফ্রেজ, ওকে। আচ্ছা, এইখানে আমি একটু জাস্ট দেখাবো, কিন্তু আমি কোনো বইয়ের নাম বলবো না, কেমন? আমি এটা বিরুদ্ধে, নীতি বিরুদ্ধ কাজ, আমি এটা কখনো করি না, এটা কখনো পসিবল হবে না। আমি বইটার নাম ধরে দিচ্ছি, এখানে জাস্ট লিখা দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। 23 নম্বর প্রশ্নটা একটু দেখেন, 23 নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে অবশ্যই,
দা বয় ওয়ান্টস টু গো হোম। ওই দেখেন অপশন লেখা আছে ঘ নাম্বার, গ নাম্বার দেখেন অ্যাডভার ফ্রেজ লেখা আছে। আবার উত্তর দিয়েছেন ভুল ব্যাখ্যা দেয়া আছে। বইয়ের নাম স্বভাবতই কেউ জিজ্ঞাসা করবেন না, কেউ বলবেনও না, ঠিক আছে? যাদের এতটুকু বেসিক নাই ধরার, তারা আসলে পড়াশোনা করে চাকরি পায় না। এটা সুতরাং আমার বইয়ের নাম ধরে ভুল ধরে দিতে হবে বিষয়টা এরকম না। দেখেন শুরু কর নাম্বার, কেউ যদি এটা করে তাহলে সেটা ভালো কাজ, কিন্তু এটা আমার নীতি বিরুদ্ধ কাজ। এটা অ্যাডভার ফ্রেজ দেয়া আছে কিন্তু এটা ভুল দেয়া আছে, ঠিক আছে? আমি যখন একটু টাইপ করতে গেছিলাম তখন তাড়াহুড়া করে আপনার বিগত বছর এটা লেখা হয়নি। খুব মনোযোগ দিয়ে দেখেন, আপনি বুঝেন আগে কোথায় দুনিয়ার কি লেখা সেটা দেখার দরকার না। আপনার বেসিক স্ট্রং থাকলে বইয়ে ভুল থাকলে আপনি ধরতে পারবেন না। আপনার বেসিক না থাকলে আপনাকে ভুলভাল যে কোনো জিনিস বুঝাই দেওয়া যাবে। খুব মনোযোগ। দা বয় ওয়ান্টস, দা বয় চায়। প্রশ্ন করেন হোয়াট ডাজ দা বয় ওয়ান্ট, দা বয় কি চায়? ভাই আপনি তো হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাইছেন। তাই একটু আগে আপনাকে কি শিখাইছে? হোয়াট দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, অ্যাডভার্ব না। অ্যাডভার্ব পাইতে হলে আমাদের চারটা জিনিস দিয়ে প্রশ্ন করতে হয়। একটা হচ্ছে হোয়ার দিয়ে, একটা হচ্ছে হোয়েন দিয়ে, একটা হচ্ছে হোয়াই দিয়ে, আর হচ্ছে আমাদের কি বলেন তো হাউ দিয়ে। অ্যাডভার্ব অধ্যায়ের কি বলে আমাদের পিসি দাসের অ্যাডভার্ব অধ্যায় অথবা আমাদের ক্লিফ স্টোভেল অ্যাডভার্ব অধ্যায়টা দেখেন, ওখানে স্পষ্ট করে লেখা আছে এই চারটা দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। খুব মনে দিলে আমাদের এই তো প্রশ্ন তো পাইছি হোয়াট দিয়ে প্রশ্ন করে, ভাই হোয়াট দিয়ে প্রশ্ন করে পাইছি, তার মানে অবজেক্ট ইনফিনিটিভ ফ্রেজ অবজেক্ট হিসেবে বসতে পারে। এটার নাম নাউন ফ্রেজ। ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে, ভার্বের অবজেক্ট হিসেবে কে বসতে পারে? নাউন বসতে পারে। আর ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসতে পারলে ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজও বসতে পারে। সুতরাং আনসার কি বলেন তো? নাউন ফ্রেজ। অপশনে যদি নাউন ফ্রেজ না থাকে তখন প্রশ্ন হচ্ছে তখন কি দাগাবেন? অপশনে যদি নাউন ফ্রেজ না থাকে তখন ইনফিনিটিভ ফ্রেজ থাকবে, ইনফিনিটিভ ফ্রেজ থাকবে। অপশনে যদি নাউন ফ্রেজ না থাকে তখন এটা ইনফিনিটিভ ফ্রেজ থাকবে। সঠিক উত্তর কোনটা? নাউন ফ্রেজ। ওকে, পরবর্তী উদাহরণ দেখেন। 2 নম্বর কোশ্চেনটা আপনারা উত্তর করে ফেলেন। আই লাইক সিঙ্গিং ইন দ্য বাথ। আই লাইক সিঙ্গিং ইন দ্য বাথ। দেখেন আই লাইক ইট, ইট ব্যবহার করেন। আই লাইক ইট, আমি ইহা পছন্দ করি। হোয়াট ডু আই লাইক, আমি কি পছন্দ করি। দেখেন হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, হোয়াট দিয়ে প্রশ্ন উত্তর পাওয়া যায়। তারপরে একটা দুইটা তিনটা চারটা ওয়ার্ড আছে, চারটা ওয়ার্ড আছে যেখানে কোনো ফাইনিট ভার্ব নেই, কিন্তু সিঙ্গিং শব্দটা হচ্ছে আমাদের নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব ফ্রেজে থাকতেই পারে, কোনো সমস্যা নেই। এখানে একটা দুইটা তিনটা চারটা ওয়ার্ড আছে, চারটা ওয়ার্ড যেখানে ফাইনিট ভার্ব নেই, সাবজেক্ট নেই, ইজ ইকুয়াল টু ফ্রেজ। এখন সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসেবে আমাদের এটা ব্যবহার করে, এটা এই অংশটুকু টোটালটুকু অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, নাউন ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ নাউন ফ্রেজ ইজ ইকুয়াল টু নাউন। নাউন ফ্রেজ যে কাজটা করতে পারে নাউন একই কাজ করতে পারে। আনসার কোনটা বলেন তো? নাউন ফ্রেজ। ওকে, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 বলছে দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট। দ্য ম্যান ওয়ান্টস, আপনি যদি আমাদের রিনেন মার্টিনের টোটাল 6টা এক্সাম্পল দেয়া আছে, এবং আপনি বিলিভ করবেন কিনা এই 6টা এক্সাম্পল হুবহু কিন্তু নাই। এই লাইক ভার্বটাও আছে, ওয়ান্টস ভার্বটাও আছে, এই ওয়ান্টস ভার্বটা দিয়েও আছে। আর একটা এক্সাম্পল তো হুবহু আসলো। ওই 6টা এক্সাম্পল থেকে ঘুরে ফিরে জাস্ট একটু একটু চেঞ্জ করে প্রশ্ন করে উত্তর করা হয়, আপনি বুঝেন না আর কি। আচ্ছা, দা বয় ওয়ান্টস ইট, দা বয় এটা চায়। একটা দুইটা তিনটা আছে, ধরেন তিনটা আছে, কিন্তু আসলে তিনটা না। আমাদের এই দুইটা মিলে তো একটা ভার্ব, ফাইনিট ভার্ব, ইনফিনিটিভ, সরি নন ফাইনিট ভার্ব। তাহলে আমাদের একটা আমরা ধরলাম, ধরেন বোঝার সুবিধা ধরলাম একটা দুইটা তিনটা ওয়ার্ড আছে, ওয়ার্ড তো তিনটা আছে, তিনটা মিলে আমাদের দুইটা কি হলো? একটা ওয়ার্ড হলো আর একটা নন ফাইনিট ভার্ব হলো। তো তিনটা ওয়ার্ড আছে যেখানে কোনো ফাইনিট ভার্ব নেই। বোঝানো গেল? ফাইনিট ভার্ব না থাকলে এবার প্রশ্ন, দা ম্যান ওয়ান্টস কি চায়? হোয়াট ডাজ দা ম্যান ওয়ান্ট, হোয়াট ডাজ দা ম্যান ওয়ান্ট, মানে মানুষটা কি চায়? কিছু খেতে চায়, তার মানে কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। যদি এটা বুঝে থাকেন, এইবার হচ্ছে আপনার প্রশ্নের বেলা। 4 নাম্বারটা আপনি উত্তর করবেন। আমাদের কোনো তাড়াহুড়া নেই, কিন্তু আমরা যতটুকু শিখবো উইথ বেসিক অ্যান্ড ডিটেল। তোমার রিটেন বেস সম্পর্কে বলেন। আচ্ছা ভাইয়া, যদি নাউন ফ্রেজ এবং ইনফিনিটিভ ফ্রেজ দুইটাই থাকে তখন কি দিব? নাউন ফ্রেজ এবং ইনফিনিটিভ ফ্রেজ দুইটাই থাকলে অবশ্যই নাউন ফ্রেজ দিবেন। নাউন ফ্রেজ না থাকলে ইনফিনিটিভ ফ্রেজ দিবেন। 46 প্রিলি সরি রিটেন ব্যাচ আগামীকাল ইনশাল্লাহ পাবেন। আগামীকাল বিস্তারিত সবগুলা বেচেরই দিয়ে দিবেন, এবং
সব থেকে একটা ঘটনা বলি, আপনারা জানেন হয়তো যে কবির ভাই বাংলাদেশে কি জন্য দাঁড়াইছে, একটা ইতিহাস তৈরি করার জন্য এবং নিজে ইতিহাস হওয়ার জন্য কবির ভাই দাঁড়াইছে। আপনি 46 বিসিএস প্রিলিতে আমাদের শুধু লেকচার শিট এবং ক্লাস থেকে 135 থেকে 40টা প্রশ্ন আসছে, যেটা আমরা অলরেডি দিয়ে দেওয়ার মানে অর্থাৎ ছবি তোলার কাজ করতেছি, এটা ফিনিশিং এর কাজ করতেছি, আমরা দিয়ে দেবো একদম পেজ সহ উল্লেখ করে, এবং পেজ সহ দিয়ে দিব যেন দেখা যায়। 2 নাম্বার কথা হচ্ছে, এখানে আমরা আলহামদুলিল্লাহ অনলাইনে সব থেকে বেশি স্টুডেন্ট পড়াইছি এবং শুরু করছিলাম জানুয়ারি মাসে। এবার আমরা একটা কাজ করছি, যাদের লক্ষ্য একদম এক্স্যাক্টলি 37 ক্যাডার পাওয়া, তাদের জন্য আমাদের 47তম প্রিলি এবং লিখিত, কারণ 1 বছর প্রিলি পড়ার দরকার হয় না, এবং লিখিত অংশটুকু এখানে আমাদের 5টা সাবজেক্ট জোর দেওয়া হবে, বিজ্ঞান, কম্পিউটার, ম্যাথমেটিক্স, ম্যাথ এবং হচ্ছে ইংরেজি, এই 5টা সাবজেক্টকে জোর দেওয়া হবে। এই 47তম প্রিলি এবং লিখিত এই 2টা ব্যাচ ভালো কোনো কোচিং এ করতে গেলে আপনার মিনিমাম 15 থেকে 20,000 টাকার প্রয়োজন হয়, আর এই এত টাকার কোর্স আমরা করাচ্ছি মাত্র 5,000 টাকা দিয়ে, এবং সেটা 300 জনের জন্য অলরেডি মনে হয় 218 জন না কতজন ভর্তি হয়েছে আমাদের, এবং ক্লাস শুরু হবে 15 তারিখ থেকে, কিন্তু সুযোগ পাবে প্রথম 300 জন, এই 5,000 টাকা দিয়ে ভর্তি নেওয়া হচ্ছে। এর সাথে প্রিন্টেড লেকচার আপনাদের, আমি যত ইংরেজি ব্যাচ পড়াই, ইংরেজি ব্যাচের টাকা আমার ভর্তুকি দিতে হয় আমাদের এই সকল ব্যাচের টিচারদের পেমেন্টের জন্য, কিন্তু আমি একটা জায়গায় দাঁড় করানোর চেষ্টা করছি ইনশাল্লাহ, যেন অ্যাটলিস্ট মানুষ বলতে পারে যে। আর যারা হচ্ছে আমাদের শুধু 46তম রিটেন দিবেন, তাদের জন্য কোর্স ফি হচ্ছে 6,000 টাকা, 50% ছাড়ে আপনি 3,000 টাকা দিয়ে ভর্তি হতে পারেন। আর যারা শুধু ইংরেজি কোর্স করবেন, আগামীকাল যদিও আসবে, তারা 1500 টাকা দিয়ে ভর্তি হতে পারেন শুধু ইংরেজির জন্য, 15,000 না 1500 টাকা। আর ইংরেজি গ্রামারের কোর্স ফি এটার জন্য আমরা বিস্তারিত দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে, টেনশন নেই। ওকে, চলেন আমরা পড়াই যে, আমরা এই কথাগুলো বলতে চাইনি, কারো ওই যে একজনের কথাই বললাম, ঠিক আছে, ওকে। আর যে কোনো জিনিসের জন্য, যে কোনো কিছুর জন্য আমাদের ভর্তির জন্য 01736457188, এটা হচ্ছে বিকাশ পার্সোনাল, আর 01571161608 এটা হচ্ছে নগদ পার্সোনাল। শুনেন, আমার পেইড বেস সবসময়ই চলে, কিন্তু আপনাদের ফ্রি ক্লাসগুলো চলবে। যাদের নির্দিষ্ট কিছু টপিকে সমস্যা আছে, তাদের আমার পেইড বেসে ভর্তি হওয়ার দরকার নেই। আর যাদের ইচ্ছা জানা একদম শূন্য থেকে ইংরেজি শিখবো আমি, সেই যেন 10 তারিখের ক্লাসে জয়েন করে। আপনার ইংরেজি ভয় আর হালকা একটু সম্মানী আমাকে দেওয়া লাগে, বাকিটা টোটাল আমার দায়িত্ব। আমি আপনাকে এমন ভাবে তৈরি করবো যে আপনার অন্য সাবজেক্টে ভয় হলেও আপনার ইংলিশে ভয় হবে না ইনশাআল্লাহ। আর যে কোনো কিছু জানার জন্য কবির ভাই পেজে মেসেজ দিন, তাইলে হবে। ওকে, এইবার আমরা একটু কথা বলি, আমরা কাজে যাই। যে কোনো বিষয় পেজে শেয়ার করেন, পেজে মেসেজ দিন, এখানে কথা বলেন না। প্রশ্ন করেন তো, বলছে দে হায়ার্ড এ হিউজ বিউটিফুল বার্ড। ওরে বাবা রে বাবা, এইবার আমরা হোয়াট দিয়ে প্রশ্নের উত্তর পান না। হোয়াট ডিড হি হায়ার, তারা কি হায়ার করেছে, উত্তর পাওয়া যাইতো। কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। উত্তর কি? নাউন ফ্রেজ। একটা, দুইটা, তিনটা, চারটা ওয়ার্ড আছে, কিন্তু ফাইনির ভার্ব আছে না? ফাইনির ভার্ব না, ইজ ইকুয়াল টু কি? নাউন ফ্রেজ, অবজেক্ট হিসেবে বসেছে। বোঝানো গেল? ওকে, বুঝতে পারলাম? বুঝতে কি পেরেছি আমরা? আচ্ছা, একদম পেইড বেস আর ফ্রি বেসে কোনো মিল পেলাম না। আর আমি পেইড বেস এবং ফ্রি বেসে কেন মিল করব? আমি নিজেকে ছোটখাটো শিক্ষক দাবি করি। আমি বিশ্বাস করি, আমি যদি ক্লাসে এসে, আমি যখন ক্লাসে আসি তখন ওটা আমার কাছে ক্লাস, ওটা ফ্রি অর পেড এই জিনিস আমার মাথায় রাখি না। এটার জন্য জবাব দিয়ে কোথাও না কোথাও করতে হবে। আপনাকে যদি এইখানে 1 পয়সার ফাঁকি দিয়ে যায়, তাহলে আমার কোথাও না কোথাও ধরা খাওয়া লাগবে। তা আমি সুতরাং ধরা খাওয়ার ভয় বেশি করি। আমি ওই মানে টিচার না, টেনশন করিয়েন না। যা পড়াবো ওটা সেম বের। আপনি পেইড বেসে যায় প্রয়োজন হলে দেখা গেছে আপনার কি বলবেন, মানে সেম জিনিসই পাবেন, 1 পয়সা বেশি পাবেন না। আচ্ছা ভাই, এক্সাম হবে কেন? এক্সাম হবে না, আল্লাহ কি বলেন, এক্সাম হবে না মানে? আচ্ছা, পরবর্তী, আচ্ছা, বিসিএস এর জন্য ইন্টারন্যাশনাল, বাংলাদেশ, আইসিটি, ভূগোল, এগুলোর জন্য একটা কোর্স করান। বিসিএস এর জন্য এগুলো সব কম্বাইন্ড কোর্স করে ফেলেন, অল্প টাকার ভিতরে এর থেকে ভালো পাবেন না, আপনি শিওর থাকেন। কারণ কবির ভাইয়ের থেকে ভালো জিনিস বাংলাদেশে এখন কেউ দিচ্ছে না আমার বিশ্বাসে, হয়তো অনেকে দিচ্ছে, আমি জানছি না। নাউন ফ্রেজ এজ এ কমপ্লিমেন্ট, সকল কথা বাদ দিয়ে রিকোয়েস্ট প্লিজ, আমি একটু পড়ার মোডে আছি। আপনি যখন কাজের মোডে থাকবেন তখন মনে করেন পাশের বাড়ি থেকে টুক্কা দিলে তখন আপনার মেজাজ খারাপ হবে, তাই না? আমরা এটা না করি, আমরা পাশের বাড়িতে টুক্কা না দিই। যত প্রশ্ন আছে কবির ভাই পেজে নোট দিন, ঠিক আছে? অথবা 11টার পর আমার কল দিন ব্যক্তিগতভাবে। নাউন ফ্রেজ এজ এ কমপ্লিমেন্ট, এটা আমরা একটু পড়বো। এখান থেকে গুরুত্বপূর্ণ নিয়মটা তো হয়তো বা অনেকে বুঝবেন না।
আচ্ছা বলেন, আমি একটা প্রশ্ন করি, কমপ্লিমেন্ট একটা জিনিস দিয়ে পড়াবো। আচ্ছা ছোটবেলায় বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এবার একটা অঙ্ক আসছিল 46-এ, কারা পারছিলেন? ওই যে 3x - y 5x + y, এই অঙ্ক যারা পারে না ওরা, এটা আমাকে এক স্টুডেন্ট বলছে, ওই গতকাল রাতে কথা হলো, খুব দেখা হচ্ছে যে ভাই আমি আপনার সাথে দেখা করবো, আপনি কোথায় আছেন? আমি বললাম যে ঠিক আছে তুমি ইর দিকে আসো, নীলক্ষেতের দিকে আসো, আমি এখানে আছি। বলতেছে ভাই আমার পক্ষে কি বিসিএস আসলেই কি আমার দ্বারা বিসিএস হওয়া সম্ভব? আপনি বলেন, ওরা দুটো বিসিএস পাবে। আমি বললাম যে হ্যাঁ অবশ্যই, কেন সম্ভব। বলতেছে ভাই আমি 3x - y 5x + y এই অঙ্ক আমি ভুল করলাম। তাহলে আমি একটু কষ্ট হয়ে যাবে, তারপরে চেষ্টা করো। সত্যিকার অর্থে এটি পরীক্ষার হল। আমরা ওই যে এটা কথাটা বললাম, আমরা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ শুনছিলাম, কমপ্লিমেন্ট আমরা বেসিক ক্লাসে বিস্তারিত পড়াবো, আমরা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ শেখাবো। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দিয়ে কমপ্লিমেন্ট করি। আপনি যদি কমপ্লিমেন্ট না জানেন তাহলে আপনি এই ফ্রেজ থেকে উত্তর করতে পারবেন না ভাই, আমি আপনার সাথে এই ফাঁকি বেজিটা করতে পারি না। সুতরাং কমপ্লিমেন্ট পড়ি। আমরা একটা এক্সাম্পল লিখলাম, হি ইজ আ গুড স্টুডেন্ট। আবার হি ওয়ান্ট ম্যাড, হি ওয়ান্ট ম্যাড পাগলা হয়ে যাওয়া। আবার হি ওয়ান্ট টু স্কুল, আরেকটা এক্সাম্পল লিখবো। আবার হি ইজ অনেস্ট। খুব মনোযোগ দিয়ে দেখেন, খুব মনোযোগ দিয়ে দিবেন, খুব মনোযোগ। মনে রাখতে হবে কমপ্লিমেন্ট হিসেবে দুইটা জিনিস বসবে। তার আগে আমরা এই চারটা এক্সাম্পল আমরা একটু দেখবো, হি ইজ অনেস্ট, এটাকে দাগাবো, এই ভার্বটাকে দাগাবো, এই ভার্বটাকে দাগাবো, চারটা ভার্বকে দাগাইছে, তাই না? বলা হয়েছে হি ইজ অনেস্ট। এই যে অনেস্ট এবং হি দুইটা কি আলাদা নাকি একই? এটা হচ্ছে ডান পক্ষ, এটা কি বলেন তো? ডান পক্ষ। আর এটা হচ্ছে কি বলেন তো? বাম পক্ষ। ডান পক্ষ সমান সমান বাম পক্ষ যদি হয়ে যায়, এখন বাম পক্ষ সমান সমান ডান পক্ষ কেমনে বুঝবো ভাই? একই জিনিস হবে। হি এবং অনেস্ট এটাকে আলাদা নাকি অন্য কেউ নয় ভাই, যে সেই অনেস্ট এবং হি এর ভিতরে কোনো পার্থক্য আছে? কোনোই পার্থক্য নেই। অনেস্ট এবং হি এর ভিতরে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। যে অনেস্ট সেই অনেস্ট, তারপরে দুইটা সমান সমান। আর এটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট, COMPLEMENT। কমপ্লিমেন্ট হিসেবে দুইটা জিনিস বসে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে নাউন ফ্রেজ। কমপ্লিমেন্ট হিসেবে দুইটা জিনিস বসে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে কি? নাউন ফ্রেজ। ওকে, হি ইজ আ গুড স্টুডেন্ট। দেখেন একটা দুইটা তিনটা, এই যে একটু আগে বলছিলাম ফ্রেজ হয়ে গেছে। এখন বলেন তো হি এ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র সমান সমান হি। এখন দুইটাকে আলাদা জিনিস না একই জিনিস? একই জিনিস। আলাদা জিনিস নাকি একই জিনিস? একই জিনিস। সুতরাং এটার নাম হচ্ছে কি বলেন তো? কমপ্লিমেন্ট। বলেন এটার নাম কি? কমপ্লিমেন্ট। ওকে, হি ওয়ান্ট ম্যাড, সে পাগল হয়ে গেছে। এবার দেখেন তো পাগল হয়েছে কি? সে কি হয়েছে? পাগল হয়েছে। এই ওয়ান্টটা হচ্ছে কি বলেন তো? এটা ভার্বটা পড়াচ্ছি না তো আপনাদের, ম্যাডটা হচ্ছে কমপ্লিমেন্ট। ম্যাডটা কি বলেন তো? কমপ্লিমেন্ট। এবং এই ভার্বগুলোর নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। বলেন এই ভার্বগুলোর নাম কি? লিঙ্কিং ভার্ব। হি ওয়ান্ট টু স্কুল, এখানে স্কুল এবং হি দুইটা কি একই জিনিস না আলাদা জিনিস? এই শুধুমাত্র এই জায়গাটায় হচ্ছে আমাদের হয়নি, কমপ্লিমেন্ট হয়নি, বাকি তিনটা জায়গায় কমপ্লিমেন্ট হয়েছে। আমি আশা করি বুঝাইতে পারলাম যে কমপ্লিমেন্ট জিনিসটা কি। মনে রাখতে হবে ভার্বের আগের অংশ এবং ভার্বের পরের অংশ যদি সমান সমান হয় তাহলে ভার্বের পরবর্তী অংশটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট, সেখানে যা মন চাই তা থাকুক। কমপ্লিমেন্ট হিসাবে নাউন বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, নাউন ক্লজ বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে, নাউন ক্লজ বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে এগুলো সব বসতে পারে। আমি আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে? তার মানে ভার্বের আগের অংশ এবং ভার্বের পরের অংশ, ভার্বের আগের অংশ এবং ভার্বের পরের অংশ যদি সমান সমান হয় তাহলে ভার্বের পরের অংশটাকে কমপ্লিমেন্ট বলা হয়। কমপ্লিমেন্ট হিসেবে সাধারণত তিনটা জিনিস পাবেন আপনি কম্পিটিটিভ পরীক্ষায়। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ পাবেন, একটা হচ্ছে আমার নাউন ফ্রেজ পাবেন, আর হচ্ছে নাউন ক্লজ পাবেন। তিনটা জিনিস পাবেন। আর এই যে ভার্বের পরের অংশটাকে যখন আমাদের কমপ্লিমেন্ট বলা হবে, মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট এর মাঝখানের ভার্বটাকে লিঙ্কিং ভার্ব বলা হয়। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, লিঙ্কিং ভার্ব বলা হয়। এই জন্য ইংরেজি বেসিক জানার কোনো অপশন নাই। ধরেন আপনি সারা জীবন ধরে যে ইংরেজি না পারেন, ওই ইংরেজির জন্য কোর্স করেন 15টা থেকে 20টা ক্লাস,
এই ইংরেজি এত সহজ যে 15 ক্লাস আপনি শিখে ফেললেন। আমাদের বেসিক ইংরেজি এবিসি থেকে শুরু হয়, যেটা 10 তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ। ওইটার ক্লাস শুরু হবে, আপনার ক্লাস হতে হবে মিনিমাম 55 থেকে 60টা, সপ্তাহে 4 দিন ক্লাস হবে, মিনিমাম 55 থেকে 4টা, মিনিমাম 50 থেকে 55। ওকে, চলেন এবার আমরা মূল আলোচনায় যাই। আচ্ছা, তার মানে এই যে এই জায়গায় আমরা একটু দেখার চেষ্টা করব। বলছে কি দ্য টাইগার ইজ আ বিস্ট অফ প্রে। আমাদের এই যে দেখেন তো, শিকারী প্রাণী আর টাইগার কি একই জিনিস, আলাদা জিনিস? একই জিনিস। তাহলে এতটুকু নাম কি? নাউন ফ্রেজ। লাইফ ইজ নট এ বেড অফ রোজ। আমাদের দেখেন এই যে বেড অফ রোজ, এটা কি বলেন তো? লাইফ। লাইফ কি বলছে? লাইফ এবং এ বেড অফ রোজ মানে কি? একই জিনিস। তার মানে এটার নাম কি বলেন তো? আমাদের নাউন কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট হিসেবে কি বসে? এখানে লেখা আছে নাউন ফ্রেজ এজ এ কমপ্লিমেন্ট। নাউন ফ্রেজ কমপ্লিমেন্ট হিসেবে নাউন ফ্রেজ বসতে পারে। ওকে, চলেন আবার প্রশ্ন কি আসছে একটু দেখার চেষ্টা করে। 1 নাম্বার প্রশ্ন একটু দেখার চেষ্টা করব। এক নাম্বার প্রশ্ন একটু দেখার চেষ্টা করব। 1 নাম্বার প্রশ্নে কি ভাই বলছে দেখুন, হুইচ ওয়ান অফ ফলোইং আন্ডারলাইন ফ্রেজ ইজ এন এক্সাম্পল অফ নাউন ফ্রেজ। কোনটা নাউন ফ্রেজ বলা আছে? আশরাফুল ওয়াজ দ্য ম্যান অফ ম্যাচ। দেখেন তো, দ্য ম্যান অফ দ্য ম্যাচ, সেরা খেলোয়াড় কে? আশরাফুল নিজে। তা আশরাফুল এবং দ্য ম্যান অফ ম্যাচ দুটাকে আলাদা নাকি একই জিনিস? বলুন তো। একই জিনিস। একই জিনিস হলে এটা কমপ্লিমেন্ট হয়, কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু সেটা নাউন ফ্রেজ হয়। তাহলে আনসার প্রথমটাই পেয়ে গেছে। এক্সাম্পল অফ নাউন ফ্রেজ আনসার কোনটা বলেন তো? এটা। বাকিগুলো একটাও নাউন ফ্রেজ না, আমরা আগামী ক্লাসে শিখতে পারবো ইনশাল্লাহ। ওকে, বা পরবর্তী ক্লাস। পরবর্তী দেখেন, হি ইজ এন আইশোর টু মি। হি ইজ এন আইশোর টু মি। তার মানে আমাদের কি বলুন তো, যদি আইশোরও বসে তা আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি হয়? নাউন হয়। তো একটা দুইটা ওয়ার্ড আছে, তার আর্টিকেলের পরে একটা ফ্রেজ আছে কি? নাউন ফ্রেজ। আবার এই যে এন আইশোর যদি হয়, তাহলে আমাদের এই টোটাল অংশটাও যদি হয়, তো হি ইজ এন আইশোর টু মি, টোটাল অংশটাও যদি হয় বা এই পর্যন্ত যদি হয়, তাহলে এই যে আমাদের আইশোর টু মি, হি ইজ এন আইশোর, চক্ষুশুলটা কে বলেন তো? সে। কে মানে সে? চক্ষুশুল কে? সে। হিটা কে? সে চক্ষুশুল। তার মানে একই জিনিস। এটার নাম কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হিসেবে কি বসে ভাই? নাউন ফ্রেজ বসে। ওকে, নাউন ফ্রেজ আবার আবার একটু দেখেন ফ্রেজ কি করে গঠন, ফ্রেজ কি করে উল্টাপাল্টা হয়ে যায় একটু চিন্তা করেন। বলছে বিপুল ইজ আ ম্যান অফ লেটার্স, আবার হাসান ইজ এ ম্যান অফ লেটার। এই দুইটা এক্সাম্পল আমাদের দুই ভাবে আসছে, শুধু একবার নাম চেঞ্জ হয়েছে। খুব মনোযোগ দিয়ে দেখেন। এ ম্যান অফ লেটার্স মানে স্কলার্স বা বিদ্বান ব্যক্তি। এ ম্যান অফ লেটার্স মানে কি? স্কলার্স বা বিদ্বান ব্যক্তি। এখন বিদ্বান ব্যক্তি কে রে ভাই? এই জায়গায় বিপুল, এই জায়গায় হাসান। অন্য কেউ নাকি? ও নিজে। ও নিজে। তাহলে আমাদের এইটাই বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হইলো। হইলো যদি হয়ে যায়, ওটার নাম কি শোনারা? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হিসেবে কি বসে? নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ। কোথায় নাউন ফ্রেজ? আর এখানে তোমার ক্লজ নেই, তার মানে একে কি বলুন তো? নাউন ফ্রেজ। ওকে, পরবর্তী নাউন ফ্রেজ এজ এন অবজেক্ট অফ প্রেপোজিশন ডিটারমিনার। একটু এদিক তাকান আমার দিকে। প্রেপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে নাউন হয়। প্রেপোজিশনের পরে আমাদের যদি ফ্রেজ থেকে নাউন ফ্রেজ হয়। ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে নাউন হয়। ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন ফ্রেজ হয়। তার পরবর্তীতে আমাদের পসেসিভের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে নাউন হয়। পসেসিভের পরে একটা মাত্র ফ্রেজ থাকলে নাউন ফ্রেজ হয়। এখন এগুলা থেকে সাধারণত প্রশ্ন খুব কম হয়। যেমন হি ইজ প্রাউড অফ মেন এন্ড মানি, তার মানে আপনার খুব মধ্যে এই পসেসিভের পরে ফ্রেজ আছে। আবার মিস্টার আফজাল মাই বেস্ট ফ্রেন্ড অলওয়েজ হেল্পস মি, অ্যাপোজিশন হিসেবে নাউন বসে। আবার অ্যাপোজিশনটা কি আমরা পরবর্তী হয়তো কোনো একটা ক্লাসে অ্যাপোজিশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নাউন সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য প্রদান করা হয়, যেটাকে বাদ দেয়া যায়। এই যে এবার একটা প্রশ্ন আসছিল ক্লজ থেকে, যেটাকে বাদ দেয়া যায় ওটাই নাউন, ওটাই অ্যাপোজিশন। এবার প্রশ্নটা যেটা আসছিল অ্যাপোজিশন থেকে আসছিল, একটু কঠিন ছিল। যারা সাধারণ খুব মুখস্থ টাইপের করে তাদের জন্য একটু কঠিন ছিল। তার মানে আমাদের এই সম্পূর্ণ অংশটুকু প্রেপোজিশনের পরে, ডিটারমিনার পরে, পসেসিভের পরে এন্ড অ্যাপোজিশন হিসেবে আমাদের কি বসতে পারে ভাই? নাউন ফ্রেজ বসতে। এখান থেকে খুব বেশি প্রশ্ন হয় না, খুব অল্প কিছু প্রশ্ন হয়েছে এখন পর্যন্ত। হি ইজ প্রাউড অফ হিজ ব্লু ব্লাড, একটা দুইটা ওয়ার্ড, পসেসিভের পরে দুইটা ওয়ার্ড আছে, আমাদের কি আসবে বলুন তো? নাউন ফ্রেজ আসবে। আচ্ছা, আই হ্যাভ নো কিটেন, কিন্তু দেখেন নো আমাদের আছে। নো হচ্ছে ডিটারমিনার। নোটাকে জেনারেল ডিটারমিনার বলা হয়। আমরা ডিটারমিনারের ক্লাসে বিস্তারিত পড়াবো। আমাদের একটা দুইটা তিনটা ওয়ার্ড আছে। কয়টা ওয়ার্ড? তিনটা ওয়ার্ড। ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সাধারণত নাউন হয় বা ডিটারমিনার অবজেক্ট হিসেবে নাউন হয়। আর এটা একাধিক ওয়ার্ড, এই জন্য আমাদের নাউন ফ্রেজ হয়। আজকের পর থেকে কম্পিটিটিভ পরীক্ষা আপনি যতদিন দিবেন, নাউন ফ্রেজের অংশ থেকে আপনার আর কোনোদিন পড়া লাগবে না, যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে থাকেন। এবং এটা যদি দিয়ে দেয়, এখানে সবগুলো প্রশ্ন হয়তো আমি কভার করতে পারিনি, হয় আরো কিছু প্রশ্ন আমাদের অ্যাড করা লাগবে হয়তো বা ইনশাল্লাহ। এই বলেন
ক্লাস শেষ করে দিব, ক্লাস শেষ করে দিবে, কিন্তু আপনাদের কাছে এখন পর্যন্ত অলরেডি অলরেডি প্রায় আমাদের 700 ভাই বোন আছেন। এখন পর্যন্ত আমাদের 700 ভাই বোন আছে। 1 মিনিট বলে যাবেন কেমন বুঝলেন ক্লাস, কেমন বুঝলেন ক্লাস, কেমন লাগছে ক্লাস। আজকে কি বার? আজকে মনে হয় মঙ্গলবার, বুধবার আমি ফ্রি আছি ইনশাল্লাহ। হ্যাঁ, আগামী ক্লাস আগামীকাল, আগামীকাল আগামীকাল রাত 10টায় সেকেন্ড ক্লাস, দ্বিতীয় ক্লাস। বৃহস্পতিবার তো আমাদের ক্লাস থাকবে। আগামীকাল আগামীকাল রাত 10টায় ইংরেজি দ্বিতীয় ক্লাস আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, আগামীকাল রাত 10টায় মনে রাখিয়েন। 1 মিনিট বলে যান, 1 মিনিট বলে যান। আপনার লাইফে যতগুলা ক্লাস করছেন এর থেকে কি বেস্ট ক্লাস পাইছেন? যত ক্লাস করছেন অকপটে বলতে পারেন। আপনি যদি না পান তাহলে হয়তো আমি আরো চেষ্টা করতে পারি যে আপনার জীবনের বেস্ট ক্লাস কি করে নেওয়া যায়। অকপটে বলতে পারেন, এতে আমি হয়তো উৎসাহিত বোধ করবো, আমি হয়তো আরো এফোর্ট দিব, আমি হয়তো এটাকে আরো কিভাবে মোটিভেট করা যায়, এটাকে আরো কিভাবে সুন্দর করা যায় ওইদিকে হয়তো বা খেয়াল দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে বুঝতে পেরেছি। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ যে আপনাদের এত ভালো ভালো রেসপন্স। মুর্শিদ কারা কারা আছে একটু দেখিয়ে দিই। আমি প্রদীপ আছে, আলহামদুলিল্লাহ ভালো ছিল ক্লাসটা। ওকে, তনি আছে, ফজলে রাব্বি আলহামদুলিল্লাহ, নূর আলম আলহামদুলিল্লাহ, ওকে, সিরাজুল ইসলাম আলহামদুলিল্লাহ, বেস্ট ক্লাস আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে আপনার ক্লাস, থ্যাংক ইউ। আলনিসা আলহামদুলিল্লাহ ভালো লাগছে, সালমা খাতুন আলহামদুলিল্লাহ, মিজান আলহামদুলিল্লাহ, বেস্ট ক্লাস আলহামদুলিল্লাহ, ফজলে রাব্বি থ্যাংক ইউ ভেরি মাচ। রিমি ধন্যবাদ, শফিকুল ইসলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ক্লাস, মনিরুজ্জামান, শফিকুল ইসলাম আলহামদুলিল্লাহ। বাহ, আল্লাহ কবুল করুক আপনাদের এবং ইংরেজি ভীতি দূর করুক। আপনারা এটা শিওর থাকেন, চাকরি হয় ইংরেজি এবং গণিতের জন্য, আবার চাকরি নাও হয় ইংরেজি এবং গণিতের জন্য। আছে বিউটি বরাবরের মতোই আছে বোন, আপনার ক্লাস খুব ভালো বুঝি আলহামদুলিল্লাহ। ওকে, হ্যাঁ আপনি এটা মনে রাখিয়েন, ইংরেজি আপনার চাকরি হবেও ইংরেজি এবং গণিতের জন্য, আপনার চাকরি হবেও না ইংরেজি এবং গণিতের জন্য। আপনি চোখ খোলা রেখে নির্দ্বিধায় এই মানুষের উপর ভরসা করতে পারেন। এই মানুষটার হাত ধরে বলতে আপনি ডাইরেক্ট হাত ধরতে বলিনি, এই মানুষটার তত্ত্বাবধানের থেকে ইনশাল্লাহ আপনি চাইলে আপনার ইংরেজিটাকে আপনি সহজ করে নিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আগামীকাল রাত 10টায় আমরা অ্যাজিটিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশন ফ্রেজ যে কনফিউশন গুলো আছে টোটাল জিনিসটা ক্লিয়ার করে দেবো। তার মানে ফ্রেজ থেকে আগামী 30 বছর পর্যন্ত, আপনার বয়স 30 বছর হওয়া বোঝাইছি আমি, 30 পর্যন্ত যত পরীক্ষা দিবেন এর বাইরে আর আসবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।